আমরা আজকে এমন একটা সময়ে আমি ক্লাস শুরু করেছি যে আজকে বাংলাদেশে এবং ইন্ডিয়াতেও বেশ কিছু ঘটনা ঘটছে। যেমন আমার মনে হয় আমাদের তফসিল ডিক্লারেশন হবে, আমাদের দুইজন উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। আবার মোহাম্মদপুরে একটা ইস্যু, সব মিলে খুব কমপ্লেক্স একটা পরিস্থিতি। আবার ইন্ডিয়াতে, বিশেষ করে ওড়িশাতে আপনারা আজকে দেখেছেন যে বাঙালিদের একটা গ্রাম পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওখানে একটা কমিউনাল একটা কনফ্লিক্ট দেখা দিয়েছে। আবার একই সাথে আমরা যদি দেখি যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া বর্ডারটা আরো ক্রমাগত উত্তপ্ত হচ্ছে। তো হোয়াট এভার, এরকম একটা পরিস্থিতিতে আমরা এখন আসছি। আমাদের যেটা হচ্ছে যে রিসেন্টলি বিশেষ করে 45, 46 এবং এবার 47 রিটেনে আপনারা দেখেছেন যে পুরা যে বিসিএস এর ইকোসিস্টেম, সেখানে একটা বড় সড়ো পরিবর্তন আমরা দেখতে পেরেছি। যেটা হয়েছে যে আমরা একটা সময় দেখতাম যে হ্যাঁ, খুব ডেটা বেসড পড়াশোনা করতাম আমরা, মোটামুটি প্রচুর গ্রাফ চার্ট অ্যানালিটিক্যাল ইস্যুগুলো বাদ দিয়ে ওইগুলো লিখে আসতাম এবং আমরা বলতাম আমাদের পরীক্ষা ভালো হয়েছে, কেউ হয়তো ভালো আউটপুট পেয়েছেন না পেয়েছেন হোয়াট এভার, এরকম একটা কনসেপ্ট বা ট্রেডিশন কিন্তু আমাদের বিসিএস সবসময় ছিল। কিন্তু এবার যেটা হয়েছে যে 47 বিসিএস, বিশেষ করে ইন্টারন্যাশনাল আপনারা যদি কোশ্চেন দেখেন, আউট অফ দ্য বক্স কিছু কোশ্চেন এসেছে, আবার কিছু কোশ্চেন আবার গতানুগতিকও এসেছে। বাংলাদেশ এফেয়ার্সে যদি আপনারা দেখেন ম্যাসিভ চেঞ্জ এসছে। আর ম্যাথমেটিক্সে যদি দেখেন একটা ম্যাথ আসছে এত জটিল, আমার মনে আছে আমার পেজে আমি শেয়ার করেছি, ওইখানে অনেক মানুষ আপনারা দেখেছেন যে করতেই ওইটা আধা ঘন্টা সময় লাগছে। সো ওইটা পরীক্ষার হলে কেউই পারে না আমার বিশ্বাস, যদি কেউ আসলে অতিমানব হয়ে থাকেন সেটা আলাদা বিষয়। তো মোটামুটি এরকম একটা পরিস্থিতিতে আমরা আসলে একটু দেখব যে আসলে আমাদের প্রস্তুতিটা কি, আগে যে গতানুগতিক স্টাইলে আমরা প্রস্তুতি নিতাম, আমরা কি সেখান থেকে বের হয়ে আসবো, পুরোপুরি বের হয়ে আসবো, নাকি সেটাকে ধরে রেখে আমরা আমাদেরকে কিছু মডিফিকেশন করব। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্নের কথা বললাম। এবার আমি যদি আপনাদেরকে বলি যে দেখেন আগে কি হতো, প্রিলির পরে রিটেনের আগে একটা সিগনিফিক্যান্ট সময় পাওয়া যেত, ভালো সময় পাওয়া যেত, ঠিক আছে। এবার আমি 44-এ যদি দেখেন, আমি হচ্ছে 44 অ্যাডমিন ক্যাডার রিকমেন্ডেড। আমার হচ্ছে ওই সময়টাতে আমার মনে আছে প্রিলির ফোনে আমরা খুব ভালো একটা সময় পেয়েছিলাম। আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে সামনে যে 50তম বিশেষ প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে, প্রিলিমিনারি দেখেন এইখানকার যে টেস্টটা, এটা হবে কবে, 30 জানুয়ারি 2026 শুক্রবার। ফল প্রকাশ হবে হচ্ছে 10ই ফেব্রুয়ারি, মানে জাস্ট 10 দিন পরে। লিখিত পরীক্ষা হবে কতদিন পরে, দেখেন 9 এপ্রিল। 30 জানুয়ারি আর মাঝখানে হচ্ছে এখানে দেখেন 9 এপ্রিল। আপনি যদি রেজাল্ট প্রকাশের কথা বলেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কত শর্ট টাইম। আপনি চিন্তা করেন, আপনি মার্চ মাস সময় পাচ্ছেন, এপ্রিল মাস, 2 মাস সময় পাচ্ছেন। এখন এই 2 মান্থে আসলে আমরা একটু কলমটা, এই 2 মান্থে আমরা আসলে কি প্রিপেয়ার্ড হতে পারি কিনা, আমরা কি প্রিপেয়ার্ড হতে পারি কিনা রিটেনের জন্য, এইটা আসলে কোনোভাবেই একজন ক্যান্ডিডেটের পক্ষে যদি আগে থেকে কিছু জিনিস মাথায় না রাখা থাকে, অ্যাটলিস্ট বেসিক স্ট্র্যাটেজিগুলো কি হবে, আমার ফরম্যাটিংগুলো কি হবে, আমার ভাব সম্প্রসারণ, যদি আপনি ওই পরীক্ষায় প্রিলি টাকার পরে চিন্তা করেন যে ভাব সম্প্রসারণ এই স্টাইলে লিখলে ভালো হবে, লেটার টু দ্য এডিটর এই স্টাইলে লিখলে ভালো হবে, বা আপনি প্রিলি পাস করার পরে যদি ভাবেন যে এম্পিরিক্যাল ইস্যুস ডেটাগুলো এভাবে প্রেজেন্ট করতে হবে, বা পলিসি ব্রিফটা এভাবে লিখতে হবে, বা আপনার স্ট্র্যাটেজি সেট করতে করতে আপনার দেখবেন যে 1.5 মাস চলে যাবে, আপনি পড়বেন কখন? দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি। এই সময় আসলে এরকমটা হচ্ছে। সো এখন এমন একটা সময় এসেছে যে পিলির আগে যতটুকু সম্ভব, ঠিক আছে, ডিপেন্ড করে যে দেখেছে আপনার অঢেল সময় আপনি রিটার্নের একটা বিস্তারিত প্রস্তুতি নিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। বাট আপনার দেখেছে এরকম এখন যদি 50তম বিশেষ পিলি যারা দিবেন, ধরেন আপনি তো ভাই শুধু পিলি টেকার জন্য আপনি আসলে বিশেষ দিচ্ছেন না, আপনার আলটিমেট উদ্দেশ্য কি, ক্যাডার হওয়া। ধরেন আপনি 10টা পিলি লিখেছেন, একটাতেও ক্যাডার হতে পারেননি, বা আপনি 5টা প্রিলি ফেল করেছেন, একটাতে গিয়ে আপনি প্রিলি টিকেছেন, রিটেন দিয়েছেন, ভাইবা দিয়েছেন, টিকে ক্যাডার হয়ে গেছেন। আপনার অ্যাচিভমেন্ট আসলে কোনটা? 10টা প্রিলি টিকা নিশ্চয় নয়। সো আপনার এখন পড়াশোনাটা বা প্রস্তুতিটা খুব স্বাভাবিকভাবে প্রিলি প্রস্তুতির পাশাপাশি কিছু বিষয় আপনার সময় সাপেক্ষ অনুযায়ী, আপনার যদি অনেক সময় থাকে রিটেনের সম্পর্কে একটা খুব ডেপথ প্রিপারেশন নেন, যদি খুব অল্প সময় থাকে অ্যাটলিস্ট স্ট্রাকচারগুলো দাঁড় করে রাখেন, যে আপনি কোন কোন সেগমেন্টটা কিভাবে আনসার করবেন, কোন স্টাইল আনসার করবেন, কিভাবে আনসার করবেন, কিভাবে অন্য থেকে ইউনিক হওয়া যায়, একটু জাস্ট ফরম্যাটিং টেস্ট করে রাখেন। প্রিলি পড়ছেন, প্রত্যেকদিন আধা ঘন্টা করে রিটেনের সময় দেন, বা 1 ঘন্টা করে সময় দেন।
পরে যেটা হবে, আপনি যেদিন প্রিলি টিকছেন তখন আর আপনার ফরম্যাটিং নিয়ে, স্টাইলিং নিয়ে, কনসেপ্ট নিয়ে, ইউনিকনেস নিয়ে আপনাকে আর ভালো লাগছে না। আপনি তখন সরাসরি চলে যাবেন কিসে? সরাসরি চলে যাবেন আপনি পড়াশোনায়। 2 মাস একদম ব্যাপক পড়াশোনা করবেন, আপনি রিটেন দিয়ে। এখন দেখেন রিটেনের রেজাল্ট দিচ্ছে দেখেন 30শে জুলাই, তার দেখেন 10ই আগস্ট আপনার ভাই ভাইভা শুরু। মানে আপনি যদি দেখেন ভাইভার সময়টাও খুব টাইট হয়ে এসছে, কারণ পিএসসি এখন সেই ব্যাপক গতিতে আগাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে 1 বছরে একটা বিসিএস শেষ করবে, এটা হচ্ছে তাদের প্রধান অগ্রাধিকার, বাকিগুলো সব সেকেন্ডারি অগ্রাধিকার। তো এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি রিটেন প্রিপারেশনের পরে আমি 10 দিন পড়লে ভাইবা হয়ে যাবে, ভাই ভাইবা বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র কিছু তথ্য মুখস্থ না। ভাইবা বিষয়টা হচ্ছে যে একটা সাইকোলজিক্যাল প্রিপেয়ার্ডনেস, যে যে কোনো পরিস্থিতিতে আপনি আপনাকে কিরকম ভাবে প্রেজেন্ট করতে পারেন। এটা হচ্ছে ম্যানার অ্যান্ড এটিকুয়েটস এর ব্যাপার। এটা হচ্ছে আপনার কনফিডেন্সের ব্যাপার, আবার ওভার কনফিডেন্স না হওয়ার ব্যাপার। এটা হচ্ছে আপনার প্রেজেন্টেশনের ব্যাপার। এগুলো তো আমরা রাতারাতি চেঞ্জ হবে না। তো এই জিনিসগুলো আমাদের এখন সময় এসেছে যে যতটুকু সম্ভব একটু আগে থেকে আমরা ভাবি। তো একটু যদি আগে থেকে যদি আমরা ভাবি, তাহলে খুব স্বাভাবিকভাবে এই যে বিসিএস জার্নি, সেখানে আমরা একটু এগিয়ে থাকবো। তো দেখেন আমরা একটু আস্তে আস্তে শুরু করি। পেজে শো করছে, একটু দেখেন। ওকে, আমরা একটু শুরু করি। দেখেন আমি এইখানে 50তম বিসিএস এর যে প্রিলিমিনারি, যে এখানে যে প্রিলিমিনারি সরি রিটেনের যে কোশ্চেনটা, কয়েকটা কোশ্চেন একটু অ্যানালাইসিস করবো, প্রিলির কোশ্চেন অ্যানালাইসিস করব। তারপরে আমার আসলে স্ট্র্যাটেজিক পজিশনটা কিরকম হওয়া উচিত সেটা না আমরা একটু ডিসকাস করব। দেখেন এইটা একটু আমি স্ক্রিনশট নিয়েছি, তো হয়তো একটু ছোট হতে পারে, একটু বুঝতে কষ্ট হতে পারে, সমস্যা না, আমি মুখে বলে দিচ্ছি। ধরেন কিছু প্রশ্ন আসছে, এটা হচ্ছে যে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর যদি আপনারা প্রশ্ন দেখে থাকেন, এই বাংলাদেশ বিষয়াবলী একটু দেখেন। একটা হচ্ছে যে মার্চ এপ্রিল মাসে বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দেখে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি গতানুগতিক বলতে পারি, বাট এই ডেটা মুখস্থ করে পরীক্ষা হলে লেখাটা ভেরি ডিফিকাল্ট। এখন দেখেন কি বলছে, 1970-এর দশকে বাংলাদেশ, 2025 এর বাংলাদেশের নারী শ্রম পরিচয়, নগরায়ন, ভাষা, তথ্য প্রযুক্তির ব্যবহার ইত্যাদির ক্ষেত্রে আর্থসামাজিক পরিবর্তন লক্ষ্য করেছেন। দেখেন কি প্রশ্ন রে ভাই, 70-এর দশকে আপনার নারীর শ্রম পরিচয়ের কথা বলছে, আমাদের আরবানাইজেশনের কি অবস্থা হয়েছে, আমার স্ক্রলিংটা কেমন হয়েছে, আমার ভাষার ব্যবহার, তথ্য প্রযুক্তির ব্যবহার কিরকম হয়েছে, সবকিছুর একটা কম্পারিজন আপনাকে দেখা যাবে 1970 আর হচ্ছে 2025। এই জিনিসটা একটু যে আমাদের যে প্রচলিত যে পড়াশোনা পদ্ধতি, আমরা যে অনেকগুলো গাইড মুখস্থ করছি, আমি গাইড যার লিখেন আমি কোনোভাবে আন্ডারএস্টিমেট করছি না, আমি রেসপেক্ট করছি। বা আমি নিজেও যদি গাইড বই লিখতাম, স্বাভাবিকভাবে এই জিনিস কি আমার পক্ষে ওই গাইড বই দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? যদি এরকম আউট অফ দ্য বক্স সকল টপিক আমি দিতে চাই, তাহলে আমার গাইড বইটা হবে একটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতো বড় একটা বিশাল একটা গাইড বই বানাতে হবে, সম্ভব না। তো এতে করে আমাদের কি হচ্ছে, এতে করে হচ্ছে কি, আপনি যদি স্ট্রিক্ট থাকেন যে ওই যতটুকু পড়াশোনা করেছেন ওর মধ্যে, তাহলে এই ধরনের একটা অদ্ভুত পরিস্থিতিতে আপনি নিজেকে ফাইট করতে পারবেন না। এখন ধরেন আপনার কিছু অভ্যাস আছে, আপনি হচ্ছে কি বিভিন্ন জায়গাতে দেখেন যে বিভিন্ন পডকাস্ট হচ্ছে, বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান হচ্ছে, সেখানে বিভিন্ন সংস্কৃতি মানা লোকজন বা রিলিজিয়াস পন্থী মনজন তারা কিভাবে কথা বলছে আপনি জানেন। আপনি বিভিন্ন ধরনের বই পড়ছেন, আপনি সমরেশ মজুমদার পড়ছেন, আপনি প্রথম আলো পড়ছেন, আপনি সমকাল পড়ছেন, ভাই কমন আসার দরকার নাই। এতে হয় কি যে দেখবেন আপনার মধ্যে একটা সাইকোলজিক্যাল একটা হিট হয়, যে যাতে করে এই ধরনের বিষয়ে আপনার একটা চিন্তার জায়গা তৈরি হয়, যে হ্যাঁ খুবই আউট অফ দ্য বক্স পরিস্থিতিতে, খুবই র্যান্ডম একটা পরিস্থিতিতে আমাকে ফেলে দিয়েছে, ওই জায়গাতে আমি দাঁড়িয়ে কিভাবে সুন্দর করে যে কোনো একটা জিনিসকে পয়েন্ট আউট করে লিখবো, ওই যে একটা চর্চা বা ওই যে একটা নতুন কোনো পরিবেশে নতুন করে কিছু লেখা, এই জিনিসটা আপনার মধ্যে তৈরি হয়। তো এই জিনিসটা যখন আপনার মধ্যে তৈরি হবে, তখন এরকম প্রশ্ন আপনি ফাইট করতে পারবেন। তাহলে আমার প্রথম কথা হচ্ছে কি, গাইড বই ওকে, এটা তো আমার একটা প্রাইমারি স্টাডি, ঠিক আছে, আমি নিজে হলে এখনো ঠিক আছে, আমার যে গাইড বই যতটুকু আছে আমি পড়লাম, বাট বাইরে আপনার চিন্তার জায়গাটাও একটু বাড়াতে পারে। চিন্তার জায়গাটা যদি বাড়াতে চান, অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি যদি বাড়াতে চান, খুব স্বাভাবিকভাবে আপনার পড়াশোনাটা গতানুগতিকের বাইরে এসে, পত্রপত্রিকা হোক বা আপনি বিভিন্ন ধরনের বুকস হোক, ধরেন আপনার ভালো লাগছে, আপনি পাউলো কোয়েলহোর আপনি সেই আলকামিস্ট পড়েন,
ঠিক আছে, আপনি সেখান থেকে শেখেন যে ভালোবাসার জিনিসটা কি, কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো কি ইনডিরেক্টলি আপনার উপর একটা ইম্প্যাক্ট ফেলে, যেটা কিনা একটা অদ্ভুত পরিস্থিতিতে আপনি খুব সুন্দর করে যে কোনো পরিস্থিতিতে কথা বলতে পারেন, লিখতে পারেন, পড়তে পারেন, বলতে পারেন। এবং এই জিনিসটা এখনকার সময় বিশেষে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেমন আপনাদেরকে একটা জিনিস বলি, একটা কোশ্চেন আসছে দেখেন, বাংলাদেশের সংস্কৃতির উপরে ভৌগোলিক উপাদান সমূহের প্রভাব মূল্যায়ন করো। স্বাভাবিকভাবে হয়তো কয়েকটা বই থাকতেই পারে, বাট বেশিরভাগ বই আমরা যেগুলো পড়ে থাকি নাই, বা থাকলেও আমরা হয়তো ওইভাবে জোরতে পড়িনি, আসছে পরীক্ষা হলে। তবে এটা তো একটা ওপেন এন্ডেড কোশ্চেন, এটা অ্যানালিটিক্যাল কোশ্চেন। এই অ্যানালিটিক্যাল কোশ্চেনটা আমার তো জানতে হবে, অ্যানালিটিক্যাল কোশ্চেনটা আমাকে তো একটা লিখে আসতে হবে। আমি তো ওপেন, আমি পারি না মানে একটু ফাঁকা রেখে আসতে পারি না 20 মার্কে, ভাই এটা কি সম্ভব নাকি? এটা সম্ভব না। এখন দেখেন, বাংলাদেশের সংস্কৃতির উপর ভৌগোলিক উপাদানের প্রভাব মানে হচ্ছে কি, এই জায়গাতে যদি বলেন যে স্যার আপনি কি লিখতেন, খুব ইম্পর্টেন্ট। দেখেন আমি এখনো চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, গুগল করেন, আমি জিনিসটা এখনো দেখি নাই। তো ধরেন আমি পরীক্ষার হলে থাকলে যেটা করতাম, দেখেন আমি কি জানি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাংলাদেশে অনেক দার্শনিক আছে এখনো পর্যন্ত, ঠিক আছে। যেমন আপনি যদি ফরহাদ মাজারের কথা বলেন, আপনারা হয়তো অনেকে পছন্দ করতে পারেন, না করতে পারেন, হোয়াটএভার। সে কিন্তু আমাদের, আমি জাস্ট একটা কথা বলতেছি, ধরুন কোশ্চেন এরকম আসতে পারতো যে আমাদের ধর্মের উপরে, যে রিলিজিয়াস মানে কনসেপ্টের উপরে এরকম কোশ্চেন আসতে পারতো যে আমাদের ভৌগোলিক প্রভাবটা কিরকম, সেটারও কিন্তু একটা প্রভাব আছে। তো দেখেন অনেক রাইটার, দার্শনিক এখন লিখেছে কি যে নদীমাতৃক ইসলাম, মানে বলছে যে ইসলাম যখন এখানে স্প্রেড হয়েছে, তখন এই অঞ্চলের যে আর্থসামাজিক অবস্থা, এই জায়গার যে ভৌগোলিক অবস্থা, এই যে কৃষকদের যে সাইকোলজিক্যাল প্রেজেন্স, এবং তারা যে সন্ধ্যার পরে একটা অলস সময় কাটায়, এই বিষয়গুলো আমার ধর্মের উপর একটা ইম্প্যাক্ট ছিল। অনেকভাবে বলছি। একইভাবে কালচার যদি বলি, রিলিজিয়াস ইটসেলফ পার্ট অফ দ্য কালচার। তো কালচারে যদি বলি যে হ্যাঁ কালচারে আমাদের এই ভৌগোলিক কি উপাদান, ভাই খুব স্বাভাবিক, আপনারা অনেকেই লিখে আসছেন। আমার যেমন আজকে আমার এক জুনিয়র কলিগ, ও এবার হচ্ছে ভাই রিটার্ন দিয়েছে, ওর সাথে বললাম, ও বলে যে স্যার কয়েকটা বিষয় লিখে আসছি। তা বললাম কি কি লিখছো? খুব স্বাভাবিকভাবে একটা পোশাকের কথা লিখেছে। পোশাকের কথা কি লিখছে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের সংস্কৃতির উপর ভৌগোলিক প্রভাব আছে, যার মধ্যে একটা যদি পোশাক কিন্তু আমাদের একটা সংস্কৃতি। যেমন আগে আমাদের এখানে কি এটা উষ্ণ অঞ্চল, তো আমাদের ওই নর্থের মতো, বা আমাদের যদি দেখেন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মতো শীত প্রধান অঞ্চল না। সো ওদের পোশাকগুলো কিরকম হয় দেখছেন, যে এরকম সুটেড বুটেড থাকে, গলা টলা ঢাকা থাকে, একটা অদ্ভুত ব্যাপার। এটা ওদের কারণ হচ্ছে ওদের নেচার, ওদের ভৌগোলিক অবস্থান সংস্কৃতির উপর একটা প্রভাব ফেলেছে, পোশাকের উপর একটা প্রভাব ফেলেছে, কারণ ওই পোশাকটা ওইখানকার জন্য সুইটেবল। আমার গ্রামের আমার ভাই বোন, আমার মা বাবা, বাবার চাচা চাচিরা কি করে লুঙ্গি পরে ভাই, পাঞ্জাবি পরে কেন? কারণ এই যে পাতলা পোশাকটা, তার এই যে ভৌগোলিক নেচারটা, সেটা তার কালচার বা তার যে পোশাক, তার উপর একটা প্রভাব ফেলেছে, তারা সেখানে কমফোর্টেবল ফিল করে। এবার আপনি যদি খাবার দাবারের কথা দেখেন, অনেকে মাছের কথা লিখে আসছেন, দিস ভেরি গুড। আমরা যেহেতু নদী নালা অনেক বেশি, সো মাছের উপরে আমাদের একটা ওই যে মাছে ভাতে বাঙালি বলে থাকে, তো ঠিক আছে। ওই যে ভৌগোলিক অবস্থানগুলা, প্রচুর হাওড় বাওড় মাছ থাকার কারণে আমার খাদ্যের যে কালচার বা খাদ্যের যে সংস্কৃতি, তার উপর একটা প্রভাব ফেলেছে। আমার মাছের একটা বিশাল প্রভাব আমাদের এখানে আছে। আরেকটা প্রভাব আছে দেখেন, আমার এইখানে ভৌগোলিকভাবে দীর্ঘদিন ধরে আমাদের এখানে যদি দেখেন প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন হয় নাই। আমি অবশ্যই লিখে আসতাম, প্রোডাক্টের ওইভাবে ডাইভার্সিফিকেশন হয় নাই। তো ডাইভার্সিফিকেশন না হওয়ার কারণে কি হয়েছে, আমার এখানে বেশিরভাগ ক্ষেত্রে সস্তা ফসলগুলো বেশি ফলেছে। যেমন ধরেন শর্করা জাতীয় খাবার, যেগুলো খুব সস্তা, যেমন ধরেন চাল, ধান, গম, এগুলো। এবং আমার দেশের এইখানকার মানুষের ভৌগোলিক অবস্থানের গত কারণে এসব চাল, ধান এগুলো বেশি হওয়ার কারণে খাদ্যাভ্যাসের আরেকটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। দেখেন আমরা এখনো প্লেট ভর্তি ভাত খাই, অল্প একটু ভেজিটেবলস খাই, অল্প একটু মাংস খাই। আপনি ইউরোপে গিয়ে দেখেন, আপনি আমেরিকাতে গিয়ে দেখেন, ওদের কালচারাল কনসেপ্টটা ফুডের ক্ষেত্রে কিভাবে ইম্প্যাক্টেড হয়েছে দেখেন। ওদের ওইখানে দেখেন কি পরিমাণ, আপনি যদি আপনি নেদারল্যান্ডের কথা বলি, নেদারল্যান্ডে একটা ইউনিভার্সিটি ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি আছে। আপনারা দেখবেন ওই ইউনিভার্সিটিতে ওরা এমনভাবে সফিস্টিকেটেড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে যে ওরা 1 কেজি টমেটোতে পুরা বছরে ওরা যেখানে 5 কেজি পানি ইউজ করে, 5 লিটার, আমেরিকার মতো সফিস্টিকেটেড টেকনোলজির একটা দেশে ওরা প্রায় 21 কেজি পানি ইউজ করে। তাহলে দেখেন ওখানে ওরা প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন নিয়ে আসছে, প্রচুর পরিমাণে ভেজিটেবলস নিয়ে আসছে। নেদারল্যান্ড থেকে পুরো ইউরোপে, পুরো অনেক জায়গাতে ছোট্ট একটা দেশ ভেজিটেবল সাপ্লাই করছে। সো স্বাভাবিকভাবে নেদারল্যান্ডের মানুষের খাদ্যাভ্যাস দেখবেন যে শর্করা খাবার, সেটা যে ভাতই হতে হবে তা নয়। যদি গম বলেন, তারপর আপনি যদি বার্লি বলেন, বা যদি আটা বলেন, যাই কিছু বলেন না কেন, দেখবেন ওইটার পরিমাণ কম। ওরা কি করছে, ওরা অনেক বেশি পরিমাণ ভেজিটেবলসের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। এটা কিসের কারণে? এই যে খাদ্যের নেচারটার কথা বললাম, এটা কিন্তু আবার এই যে ভৌগোলিক কারণে, আমাদের জিওগ্রাফিক্যাল অবস্থানের কারণে, ফুড হ্যাবিটের কারণে।
তো একটা হইতে পারে। আবার আরেকটা জিনিস দেখেন যে আমার এইখানে দুইটা গান আমি লিখেছি, ঠিক আছে? দেখেন আমি চিন্তা করলাম, আমি হলে এটা লিখে আসতাম যে ভাই গানের উপরে, গান তো আমার একটা সংস্কৃতির একটা সব থেকে অন্যতম বড় এলিমেন্ট, গানের উপরেও আমাদের ভৌগোলিক উপাদানের একটা বিশাল প্রভাব আছে। কিরকম প্রভাব আছে? যেমন ধরেন আমি একটা গান লিখেছি, দেখেন, ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাহিয়া রে, কোন দিন আসিবে বন্ধু, কয়া যাও রে গাড়িয়াল ভাই। এই গানটা হচ্ছে যে ভাওয়ায়া গীতি যেটা বলি, এই ভাওয়ায়া গীতি হচ্ছে যে উত্তরবঙ্গের গান। তো এই ভাওয়ায়া গীতি উত্তরবঙ্গের এখানে কেউ আছেন কি না? আচ্ছা, এখানে লিখছেন যে প্রিলি রিটার্ন দুইটা কিভাবে সামঞ্জস্য হয়, আমরা এটা আসবে, ঠিক আছে, আমরা এটা আসবে একটু ধাপে ধাপে, আমরা স্টোরমেন্ট হব এবং এখান থেকে শুরু করবো। এখন যারা কিনা আমার এইখানে লাইভে আছেন, আমাদের উত্তরবঙ্গের কে কে আছেন যারা কিনা এই যে ভাওয়ায়া গানের সাথে খুব পরিচিত, একটু জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাবেন। রাকিব ইসলাম লিখছেন আসি। আপনার বাসা কোথায় উত্তরবঙ্গের? আব্দুল করিম, জি স্যার। এই যে দারুণ, একজন লিখেছে যে উত্তরবঙ্গের ভাটি অঞ্চলের গানের এই ব্যাপারটা লিখছে, দারুণ, নাইস, এক্সিলেন্ট এক্সিলেন্ট। অনেকে আছেন উত্তরবঙ্গের, ঠিক আছে, অনেকে আছেন রংপুরের, ওই যে আছি রংপুর, দারুণ। ওকে, উত্তরবঙ্গে আমি আসলে খুব পছন্দ করি। আমি মাঝে একটা ট্যুরে গেছিলাম, মাঝে মাঝে র্যান্ডম কিছু ট্যুরে যাই, যেমন ওখানে আমরা চাপাই, নওগাঁ, বিভিন্ন গ্রাম ঘাট রাস্তা ঘুরে এসেছি, ভালো লাগছে। তো দেখেন আপনার এই ভাওয়াইয়া গানটা আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে ভাও থেকে। ভাও মানে কি? ওই যে বলে না, এই ওর ভাওটা আমি বুঝে উঠতে পারছি না, মানে ওর ফিলিংস, অনুভূতি, মানে উত্তরবঙ্গের মানুষ তার অনুভূতি প্রকাশ করার জন্য এই গানটা গাইতো। এখন এই গাড়িয়াল বলতে কোন গাড়িয়াল বোঝায়, মানে যে গাড়ি চালায়, এটা মূলত শুধুমাত্র আমার উত্তরবঙ্গ না। যদি দেখেন যে আমার বাংলাদেশের রংপুর, দিনাজপুর বা এই যে কুড়িগ্রাম বা রাজশাহী, এই নর্থ বেঙ্গলের সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের যদি মুর্শিদাবাদ বলেন, শিলিগুড়ি বলেন, বা আমাদের এই যে অঞ্চলটা, নর্থের যে বেলটা, এই অঞ্চলেও কিন্তু এই ভাওয়াইয়া গানটা খুব জনপ্রিয়। এবং ওইখানে জনপ্রিয় কেন? কারণ হচ্ছে যে এই পুরো অঞ্চলটাতে দেখবেন যে আপনার ল্যান্ডস্কেপটা ছিল খুব রুক্ষ, এবং এইখানকার যে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যেতে গেলে ওই সময়ে মহিষের গাড়ি ছাড়া খুব একটা উপায় ছিল না, বিকল্প ছিল না। তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন কৃষক যাচ্ছে, আমি যাচ্ছি, আপনি যাচ্ছি, তো যেতে যেতে একটা সময় মনোটনি চলে আসছে, তখন চারিপাশের পরিবেশ পরিস্থিতি আমার ভিতরে একটা ভাব তৈরি করছে, একটা ভাব তৈরি করছে, তখন ওই জায়গা থেকে আমি গিয়ে বসছি কি, ও কি গাড়িয়াল ভাই, ঠিক আছে? তো দেখেন আমরা একটু আস্তে আস্তে, ঠিক আছে, আপনারা কেউ ব্যস্ত হবেন না, মোটামুটি আপনি প্রিলি রিটেন ভাইবা কিভাবে একসাথে প্রিপেয়ার হবেন, এই পরিস্থিতিতে কি করবেন, সবগুলো বিষয়ই আজকে আমরা কভার করব। তো আমরা উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের দেখি, আচ্ছা এইখানে না, ওকে, নিয়ে আলোচনা করলাম। তো ধরেন ওই সময়ে দেখা যায় একজন কৃষক বা আমি আপনি যখন যাচ্ছি উপর দিয়ে, তখন আমরা ভাও আসছে যে ভাই আর কি করব, কখন যাব বন্ধুর কাছে, বন্ধু কখন আসবে, একটা পথ চেয়ে আসছেন। তো তখন ওই যে বন্ধু গিয়ে উঠছে, দেখেন, ও কি গাড়িয়াল ভাই, কত রবো আমি পন্থের দিকে চাই, রাস্তার দিকে আর কতদিন চেয়ে থাকিব, আমার বন্ধু আসবে। জাস্ট এই হচ্ছে ভাওয়াইয়া গান। বাস এখন দেখেন নদীর কুল নাই কিনার রায় রে, আমি কোন পথে বা যাই। এখন দেখেন এইটা হচ্ছে একটা ভাটিয়ালি গান। ভাটি মানে হচ্ছে কি, যে অঞ্চলে, ভাটিয়ালি অঞ্চল কোনগুলো, যে অঞ্চলে নদী প্রধান অঞ্চল, যেখানে অনেক নদী নালা আছে। যেমন নদী নালা কোথায় আছে? যদি আপনি দেখেন কিশোরগঞ্জ বা যে কোনো ময়মনসিংহ বা এই যে এই অঞ্চলগুলোতে দেখবেন হাওড় বড় অনেক বেশি, সেই অঞ্চলটাকে বলছে আমরা ভাটি অঞ্চল। তো স্বাভাবিকভাবে ভাটি অঞ্চলে আপনার সবসময় চলাফেরা হচ্ছে কি, সে নৌকাতে চলাফেরা করছে। তাহলে ওইখানকার ভৌগোলিক অবস্থান আমাকে বাধ্য করছে কি নৌকায় চলাফেরা করতে। বা নৌকায় চলতে চলতে আমি নৌকা নিয়ে গান গাচ্ছি, আমি নদী নিয়ে গান গাচ্ছি, তাহলে সেটা কি ভাই আমার ভাটির গান হবে না? হ্যাঁ, ভাটির গান হবে। কি নিয়ে হবে? নদী নিয়ে হবে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি ভাটিয়ালি গান। তো ভাটিয়ালি গান, আমরা একটা ভাটিয়ালি গান একটু জাস্ট শুনি, 1 মিনিট। আমরা ক্লাসে একটু এঙ্গেজমেন্ট আমাদের জন্য হেল্প করবে। একজন লিখছে নওগাঁ থেকে বিখ্যাত পেরা সন্দেশ। যাক, এটা গান শুনে আমরা একটু ওয়ার্ম হলাম। সো একটা সুন্দর গান, আসলে খুব ভালো লাগে, কাজ করে। তো মনে হয় যে ক্লাসের মাঝখানে একটু মনোটোনাস হয়ে না যায়, মাঝে মাঝে আমরা একটু আজকে এরকম গান টান ভিডিও টিডিও দেখবো, সমস্যা নেই, ঠিক আছে, বাট ডেফিনেটলি সেটা হবে ইফেক্টিভ। এমন না যে সেখান থেকে শুধুই মজা পাচ্ছি, সেখান থেকে লার্নিং থাকবে।
তো দেখেন নদীর গান গাচ্ছে, ভাটির গান গাচ্ছে, সেটা কি হবে? ভাটিয়ালি গান। সেটা কি? এটা কালচারের অংশ, এবং এই কালচারের উপরে আমার কিন্তু যে জিওগ্রাফিক্যাল ফিচার, সেটা কিন্তু একটা বিশাল প্রভাব রয়ে গেছে। খুব স্বাভাবিক। এবং আমারও একটা বন্ধুর কথা যদি বলি, সে একটা আর্কিটেকচার, মানে একটা আর্কিটেকচারের মতো বইটা, তো ও হচ্ছে যখন থিসিস করলো, ও হচ্ছে আমার মনে আছে মিরপুরের ড্রোন শট টট নিয়ে অনেক কাজ করছিল। তো ও এরকম একটা ল্যান্ডস্কেপ নিয়েছিল যেখানে ও চাইছিল কি, যে ভাটির একটা প্রভাব থাকবে, এবং সেখানে ভাটিয়াল অঞ্চলের যে শিল্পী তারা গান গাবে, মানুষজন সেখানে দেখতে যাবে, একটা জায়গায় ভাওয়ায়া একটা ভাব থাকবে, মহিষের গাড়ি নিয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা আর্কিটেকচারাল ফিল, মানুষ ওখানে যাবে, এবং ভাটিয়ালি ভাওয়ায়া গানে যারা খুব অভিজ্ঞ তারা এসে ভাওয়ায়া গান গাবে। বাস আমি ও চোখে যে দেখছি, ও তখন আমার মনে আছে যে ও একটা মোটা মোটা গানের বই পড়া শুরু করছে, যেহেতু থিসিস করবে, ওই গানগুলোর উৎপত্তি এবং তার আর্কিটেকচারের একটা কম্বিনেশনে নিয়ে আসবে। ও যে বইটা পড়লো, ওর কাছ থেকে তখন আমি এগুলো শিখছিলাম। এমন আগে তো গুগল যদি করেন, রিসোর্সেস অ্যাভেলেবেল আছে, বাট আপনি পরীক্ষার হলে তো জানা লাগবেই। আমি কিন্তু আমার ওই বন্ধুর কাছ থেকে শিখছি, বন্ধু বা শিখছি বইয়ের কাছ থেকে। সো আমি যেটা বলতেছি, গদবাধা পড়ার বাইরে আপনি যদি একটা বই পড়েন ভাই, আপনি বিশ্বাস করেন কখন যে কাজে লেগে যাবে আপনি কল্পনা করতে পারেন না। আমার মনে আছে আমি যখন তিতুমির হলে ছিলাম বুয়েটে, তখন আমি আহ, পড়েছি হচ্ছে পাওলো কোয়েলহোর আলকেমিস্ট পড়েছি। আলকেমিস্টের গল্প, একটা ছেলের তার জীবনের গল্প, সে বিভিন্ন জায়গায় যাচ্ছে, অল দ্য ইউনিভার্স কনস্পায়ারিং এগেইনস্ট হিম টু সাকসেস। ওই জায়গা থেকে অনেক কিছু মানুষ শিখেছে, অনেক সংগ্রাম শিখেছে। আমি শিখেছি ভাই ভালোবাসা কাকে বলে। সমস্যা নাই তো ভাই, আমি যদি কোনো একটা বিশেষের পরীক্ষাতে রবীন্দ্রনাথের এমন একটা অংশ আসে যেখানে, যেমন একটা বই সেখানে ভালোবাসার কথা আছে, আমি পাওলো কোয়েলহোর ওই অংশগুলো লিখে দেবো। আমি যা শিখছি, আমি ভালোবাসা যেভাবে ভালোবাসি, আমি যেভাবে ভালোবাসাকে দেখি, আমি লিখে দেবো। সমস্যা কোথায়? সমস্যা নাই তো। আপনার লেখাটা আউট অফ দ্য বক্স হয়ে যাবে। আর খুব স্বাভাবিকভাবে টিচারের কাছে মনে হবে এই ছেলেটা ইউনিক। আপনার ওই একটা লেখা থেকে পুরো খাতায় একটা ইম্প্যাক্ট পড়বে, এটা নিয়ে কোনো ডাউট নাই। সো আমরা একটু জাস্ট একটা আইডিয়া নিলাম, আমরা ধীরে ধীরে আমরা টপিকে ঢুকবো। এরপরে দেখেন, এইখানে দেখেন একটা বিষয় আমি নিয়ে আসছি। এইটা হচ্ছে যে আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর রিটেনের সিলেবাস। আমার এখানে মাঝে মাঝে প্রিলিজ সিলেবাস থাকবে, রিটেনের সিলেবাস থাকে, র্যান্ডম আমরা এটা ডিসকাস করবো, বাট সেটা খুবই সিস্টেমেটিক। তো রিটেনের সিলেবাসে দেখেন, আপনারা যদি দেখেন কনসেপচুয়াল ইস্যু আসে। কনসেপচুয়াল ইস্যু মানে কি, কিছু থিওরিটিক্যাল ইস্যু আছে, ন্যাশনালিজম, ইম্পেরিয়ালিজম বা লিবারালাইজেশন, ঠিক আছে, এরকম অনেক, বা বিভিন্ন ধরনের ডিপ্লোম্যাসি আসতে পারে, ব্যাকসেনাল ডিপ্লোম্যাসি আসতে পারে, কারণ অনেক বিষয় আসে। তো এখন এই যে কনসেপচুয়াল ইস্যু, এইটা যদি বলেন যে এগুলো সংখ্যা পৃথিবীতে কয়টা, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ। এখন কথা হচ্ছে যে ভাই একটা গাইড বই, এইটা কি সম্ভব? সেটা যদি আমরা এমন হয় যে এইবার আমরা 40 পরে যারা অ্যাডমিন ক্যাডার রিকমেন্ড হচ্ছে, বা আমরা ক্যাডার রিকমেন্ড হচ্ছি, সবাই মিলে একটা কনসেপচুয়াল বই লিখবো, এবং পিএসসির প্রশ্নে ওইখান থেকেই কনসেপচুয়াল আসতে হবে, এই গ্যারান্টি কি আমরা দিতে পারি না। তো এক্সিস্টিং যে বইগুলো আছে তারা কি করে, যে একটা বেসিক প্রস্তুতির জন্য আপনাকে একটা ধারণা দিচ্ছে। বাট যখন আপনার এখন পিএসসির স্ট্যান্ডার্ড হচ্ছে আউট অফ দ্য বক্স, তখন আপনার কি করতে হচ্ছে, আপনার ওই স্টিক টু দ্যাট গাইড থাকলে হচ্ছে না। আপনার এর পাশাপাশি, এটা তো পড়বেনই, পাশাপাশি নিজেকে একটু অন্য লেভেলে নিয়ে যাবেন। এখন যেমন ধরেন, অন্য লেভেলে নিয়ে যাওয়া মানে কি, মানে আপনি পৃথিবীর সকল কনসেপচুয়াল পড়ে ফেলবেন, পারবেন না রে ভাই। কিন্তু আপনি যখন বই পড়েন, আপনি যখন মানুষের সাথে পলিটিক্স না আড্ডা দেন, আপনি যখন আপনার বন্ধুর সাথে, আপনি যখন রাজনীতি নিয়ে গল্প করছেন, অর্থনীতিতে গল্প করছেন, তখন আপনার চিন্তার জায়গা তৈরি হচ্ছে। তখন আপনার যখন ওই যে একবার আসছিল গ্লোকাল, এটা কত বিশেষে আসলো ভাই মনে আছে? কনসেপচুয়াল গ্লোকাল আসছিল 43-এ মনে হয়, নাকি 43-এ মনে আসছে না 41। এখন হঠাৎ করে আসছে যে গ্লোকাল জিনিসটা কি। কোনো সমস্যা নেই, আমি জীবনে দেখিনি, আপনি জীবনে দেখেন নাই, বাট অনেকে কিন্তু পরীক্ষার হলে উত্তর দিয়ে এসছে। কিভাবে উত্তর দিয়ে আসছে? গ্লো মানে গ্লোবাল, আর কাল মানে লোকাল। মানে যে প্রোডাক্টগুলো, গ্লোবাল প্রোডাক্টগুলো লোকালাইজেশন হয়ে গেছে, বা যে লোকাল প্রোডাক্টগুলো গ্লোবালাইজেশন হয়ে গেছে, বাস তার মতো করে লিখে আসছে। যে কিছুটা হলে তো মার্কস পাবে, আপনার থেকে তো 2-3 মার্ক আগাই গেল, তাই না? এই যে সেন্স মেকিংটা, এই যে চিন্তার জায়গাটা, এই চিন্তার জায়গাটা আপনার কখন তৈরি হবে? যখন কিনা আপনি শুধু স্টিক টু দ্য গাইড বই না থেকে এর পাশাপাশি আপনি যখন বিভিন্ন ধরনের পড়াশোনা করবেন। তখন 46 আসছিল না, ওকে পড়বা। তো আপনি এই জন্য আমি যেটা বলতেছি যে এরকম, কারণ ইম্পেরিক্যাল ইস্যু জিনিসটা কি? ইম্পেরিক্যাল ইস্যুতে এখানে 2টা পার্ট আছে, জানেন আপনার, 60 মার্ক। এখানে হচ্ছে যে আপনার ইম্পেরিক্যাল ইস্যু থেকে 15 মার্ক করে, 15 মার্ক করে 45 মার্কস থাকে। আর আরেকটা কোশ্চেন থাকবে
আরেকটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং এর একটা কোশ্চেন থাকবে 15। এই মোট হচ্ছে যে 60 মার্ক। এখন ভাই এই যদি দেখেন ইম্পিরিক্যাল ইস্যুস মানে কি, গ্লোবালি বিভিন্ন জায়গায় যে কনফ্লিক্ট গুলো ঘটছে, যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, আপনি যদি এখন দেখেন মায়ানমারের ক্রাইসিস আছে, আপনি যদি দেখেন থাইল্যান্ড কম্বোডিয়াতে ক্রাইসিস আছে, সাউথ চায়না সিতে ক্রাইসিস আছে, আপনি যদি এখন দেখেন যে মিডল ইস্টে আজীবনের জন্য ক্রাইসিস আছে। এবার আমরা যদি একটু নর্থের দিকে যাই, আপনি এখানে দেখেন যে ইউরোপের দিকে একটা বড় ক্রাইসিস আছে, সেখানে হচ্ছে রাশিয়া ইউক্রেনের একটা ইস্যু আছে। আপনি যদি আফ্রিকার কথা বলেন, ওয়েস্ট আফ্রিকাতে একটা বিশাল ক্রাইসিস আছে। আপনার ক্রমাগত আপনারা দেখছেন ওখানে অথরিটারিয়ান গভর্নমেন্ট, মিলিটারি গভর্নমেন্টের উত্থান হচ্ছে, ডেমোক্রেসি ডাউন হচ্ছে, মানুষের অবস্থা খারাপ হচ্ছে। সুদানে কিছুদিন আগে আপনারা ভিডিও দেখে দেখবেন, ড্রোন ফুটেজ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ রাস্তায় মরে পড়ে আছে, কোলেটারাল ড্যামেজ, কিচ্ছু বলার নাই, বিচার নাই। এই যে গ্লোবাল কনফ্লিক্টগুলো, অনেকে বলেন না যে ভাই পত্রিকায় এত পড়বো, এত লেখালেখি পড়বো, এগুলো মনে থাকবে রে ভাই? কেন থাকবে? আপনি যখন প্রথম দিকে পড়াশোনা, আপনি স্ক্যাটার্ড, আপনি হঠাৎ করে আজকে পড়তে ইরানের একটা জাস্ট 10 মিনিটের একটা কলাম পড়ছেন, সো আপনার মিডল ইস্ট সম্পর্কে ধারণা হবে না। আপনি যখন দীর্ঘদিন পড়তে পড়তে আপনার যখন আপনি দেখবেন গ্লোবাল মেজর কনফ্লিক্ট কয়টা থাকে, সবসময় 8টা-10টা কনফ্লিক্ট থাকে। আপনার যখন এটা মাথায় সেট হয়ে যাবে, আচ্ছা মিডল ইস্টে ক্রাইসিসটা কিরকম, ইরানের কিছু পক্সিস আছে, আবার ইসরায়েল আছে, ও আবার হচ্ছে কি এক্সপেনশনিস্ট, ও হচ্ছে ইম্পেরিয়ালিস্ট, ও এক্সপ্যান্ড করতে চায় সাম্রাজ্যকে, ইরানগুলো প্রক্সি দিয়ে ওদেরকে আসলে ডিটার করতে চায়। মাঝখানে আবার সিরিয়াতে উত্থান হয়েছে, সিরিয়ার এখন যে নতুন গভর্নমেন্ট আসছে, সে একটা খুব কনফিউজিং অ্যাটিটিউড করছে। অনেকে একভাবে ভেবেছিল, এখন দেখা যাচ্ছে সে ডোনাল্ড ট্রাম্পের সাথে যাচ্ছে, এগ্রিমেন্ট করছে। মানে এই যে একটা প্যাটার্ন যখন আপনার মাথায় চলে আসবে, তখন যাই ঘটতেছে আপনি নিউজের হেডলাইন দেখলে বুঝতে পারেন, ও আচ্ছা ঠিক আছে, এটাই তো ঘটার কথা ছিল। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা চর্চা। তো আপনার মধ্যে যখন এই চর্চাটা চলে আসবে, তখন খুব স্বাভাবিকভাবে এই যে ইন্টারন্যাশনাল ইস্যুগুলা বা লোকাল ইস্যুগুলা, ইকোনমির কথা বলি, ট্রেডের কথা বলি, তখন আপনি যখনই এই পত্রিকার হেডলাইন পড়ছেন, দেখবেন যে বাহ সুন্দর, তো আপনি বুঝতে পারছেন, আপনার ব্রেনে প্রেশার লাগছে না, ইফোর্ট লাগছে না। এবং আপনার যখন পরীক্ষাতে আসছে, আপনি ধুমায় আপনার নিজের একটা ডাইভার্সিফাইড অ্যাঙ্গেল থেকে আপনি লিখতে পারছেন। খুব অদ্ভুত একটা বিষয়, তখন আপনি অনেক সুন্দর করে লিখতে পারছেন। তো এই জন্য আমি বলবো একটু রিডিং হ্যাবিটটা বাড়াতে হবে, একটু লিসেনিং হ্যাবিটটা বাড়াতে হবে, একটু স্পিকিং হ্যাবিটটা বাড়াতে হবে। আপনার আড্ডার সময় আপনি যখন বিসিএস প্রস্তুতি নিচ্ছেন, আপনার আড্ডাটা একটু অন্যরকম হোক না কেন। আপনি চা খাচ্ছেন, সমস্যা নেই, আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, সমস্যা নেই। আড্ডার মাঝে মাঝে যদি আপনার কথা হয় ইকোনমি নিয়ে, কথা হয় পলিটিক্স নিয়ে, কথা হয় জিও পলিটিক্স নিয়ে, সমস্যা নাই তো, জিনিসটা ইন্টারেস্টিং হয়ে গেল, আপনার লার্নিং হলো। সো জাস্ট এইটা মোটামুটি আমি বলতে চেয়েছিলাম। যেমন ধরেন একটা কোশ্চেন আসলো, থাইল্যান্ড এবং কম্বোডিয়া যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনাপূর্ণ ভবিষ্যৎ সমাধানকল্পে কি করা যেতে পারে। কেন আপনি যারা পত্রপত্রিকা পড়েন, মোটামুটি আপনারা আজকেও দেখেন বিবিসি কভার করেছে, প্রথম আলো কভার করেছে, যে দেখবেন যে তাদের বর্ডার কনফ্লিক্টটা কোত্থেকে শুরু হলো, আপনাদের সীমান্ত বিভাজন থেকে শুরু হয়েছিল অতীত থেকে, সেটা এখনো রয়ে গেছে, এখন কেন আবার বারবার কনফ্লিক্ট হচ্ছে, একটা ধারণা আপনার তৈরি হয়ে গেছে। তখন আপনি এই সম্পর্কে আমরা যাই দিক, আপনি আপনার মতো করে কিছু না কিছু লিখে আসতে পারবেন। সবকিছু গাইড থেকে কম করতে পারবেন, নট লাইক দ্যাট। ধারণা থাকলে কিন্তু লিখে আসতে পারবেন। তো যাই হোক, আমরা একটু নেক্সট পেজে চলে যাই। একটু এইখানে যেমন ধরেন আপনাদের আমি একটা টপিক বলি, যেমন খুবই একটা অন্যরকম একটা টার্মিনোলজি, এটা কনসেপচুয়াল ইস্যুর জন্য ইন্টারন্যাশনালে ধরেন আসছে হচ্ছে কি প্লজিবল ডিনায়াবিলিটি। এই টার্মটা কনসেপচুয়ালের জন্য এখন আমি নিজেই পত্রপত্রিকাতে দেখছি বিভিন্ন জায়গাতে এই শব্দটা বারবার আসতেছে। ধরেন বিসিএসে চলে আসছে, আমাকে এই এক্সিস্টিং যারা লাইভে আছেন কেউ কি আমাকে বলতে পারেন যে প্লজিবল ডিনায়াবিলিটি এই জিনিসটা কি? জাস্ট এক লাইনে কেউ বলতে পারেন কিনা? যারা লাইভে আছেন কেউ একটু বলতে পারেন কিনা যে প্লজিবল ডিনায়াবিলিটি এই জিনিসটা কেউ কখনো শুনেছেন কিনা? চোখের পলক। আচ্ছা, আমি মনে হচ্ছে কেউই ওইভাবে শুনি নাই আমরা। সো দেখেন, আমরা প্লজিবল ডিনায়াবিলিটি মানে হচ্ছে কি ইন্টারন্যাশনাল পলিটিক্সে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা পলিটিক্সের ক্ষেত্রে যেটা হয়, অনেক দেশই দুনিয়ার অকাম কুকাম খারাপ কাজের সাথে জড়িত থাকে, কিন্তু তারা কোনো ধরনের এভিডেন্স রাখে না, যাতে করে সে যদি গ্লোবালি আপনি জাতিসংঘে যান বা বিভিন্ন এই ফর্মাল ফোরামে যান, তার নামে কমপ্লেন করেন, কিছুই হবে না।
তখন সে বিশ্বাসযোগ্য, মানে এটা হচ্ছে বিশ্বাসযোগ্য অস্বীকার করা বা ডিনায়াবিলিটি, মানে সে বলছে কিনা আমি স্বীকার করবো না, কোনোভাবেই আমি এই জিনিসটা স্বীকার করবো না। এখন এইটা কিরকম ধরেন, আপনারা যদি ওয়াগনার গ্রুপের আপনার নাম শুনেছেন, রাশিয়ার একটা মার্সেনারিজ গ্রুপ ছিল, রাশিয়ার একটা মার্সেনারিজ গ্রুপ। এরা আপনারা দেখছেন ফ্রন্ট লাইনার্সে পরে যখন একদম সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধে এঙ্গেজ হয়েছে তখন আমরা সবাই চিনছি। এর আগে কি করছে, আফ্রিকাতে বিভিন্ন দেশে টাকার বিনিময়ে বিভিন্ন পলিটিশিয়ানদের সাথে, বিভিন্ন দেশের যে বড় বড় মাথার সাথে একত্রিত হয়ে বিরোধী পক্ষের সাথে যুদ্ধ করছে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়েছে। এটা রাশিয়া ব্যাকড সবাই জানে, কিন্তু রাশিয়া যে ব্যাকড তার কোনো ডকুমেন্টেশন নাই, কোনো ডকুমেন্টেশন নাই। এখন যদি ডকুমেন্টেশন না থাকেন, ইন্টারন্যাশনাল ফোরামে আমি যে বললাম এই রাশিয়া এটা করছে, রাশিয়া বললো যে এভিডেন্স দাও, নাই। সে প্লজিবলি সে ডিনাই করছে যে না ভাই এই ধরনের কোনো ঘটনার সাথে রাশিয়া জড়িত নয়। তখন কি হচ্ছে ভাই, খুব স্বাভাবিকভাবে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না। এইরকম একটা অ্যাটিটিউডকে আমরা বলতেছি হচ্ছে প্লজিবল ডিনায়াবিলিটি। সো এই জিনিসটা তো ভাই আপনি সব গাইড বই পাবেন না, বা আমি লিখলেও তো সেটা কভার করা সম্ভব হবে না। সো গাইড বই, মৌলিক বইগুলো ভাই পড়বেনই। অনেকে বলতে পারেন যে ভাই মৌলিক বইগুলো শেষ করতে পারি না, কি করব? ভাই যারা পারেন না কিছু করার নাই, বাট যারা ভালো করতে চান বা যারা রিটেন টিকতে চান, প্রিলি টিকতে চান, ভাইবার টিকতে চান, ক্যাডার হতে চান, তাদেরকে বলবো যে আপনাকে পড়তে হবে, একটু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতে শিখতে হবে, এটা অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি বাড়াতে হবে। শুধুমাত্র এটা ইন্টারন্যাশনালে না, সেটা আপনার বাংলাদেশে কাজে লাগবে, আপনি বাংলায় যখন রচনা লিখবেন সেখানে কাজে লাগবে, আপনি যখন ট্রান্সলেশন লিখবেন সেখানে কাজে লাগবে, প্রত্যেকটা জায়গাতে আপনাকে একটু কাজে লাগবে, এই জিনিসগুলো আপনাকে এগিয়ে রাখবে। সো যাই হোক, আবার আরেকটা উদাহরণ আমি এখানে দিয়েছি যে লিটল গ্রিন ম্যান ইন ক্রাইমিয়া 2014, মানে আপনারা জানেন 2014-তে রাশিয়া কি করলো, ইউক্রেন থেকে ক্রাইমিয়াটা দখল করে নিল, নিজেদের নামে অ্যানেক্স করে নিল। ওই সময় আপনারা যদি দেখেন রাশিয়ান সোলজারদের ড্রেসের মতোই কাছাকাছি ড্রেস পরে তারা অ্যাটাক করেছে ক্রিমিয়াতে, কিন্তু তাদের কোনো ধরনের রাশিয়ান ফ্ল্যাগ বা রাশিয়ান ব্যাজ র্যাঙ্ক কিছু ছিল না। তো স্বাভাবিকভাবে প্রথমে যখন সারা বিশ্ব বলছে রাশিয়া অ্যাটাক করছে ক্রাইমিয়া, রাশিয়া তো প্লজিবল ডিনায়াবিলিটি করছে, অস্বীকার করছে, বলছে নো 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 ভাই আমি তো এই ধরনের কোনো কাজে জড়িত নাই, প্রমাণ দাও। আপনি অনেক ছবি তুলছেন, কিন্তু এই সোলজারদের, রাশিয়ান সোলজার, আপনি তো কোনো ধরনের এভিডেন্স আপনার কাছে নাই। দেখেন খুব দারুণ একটা টার্ম প্লজিবল ডিনায়াবিলিটি, এরকম হাজার হাজার টার্ম আছে, বাট সব তো আমরা জানবো না। বাট আমরা যেটা হবে এই যে আউট অফ দ্য বক্স পড়াশোনা করলে এরকম অনেক কিছু জানতে পারবো, কখন কাজে লেগে যায়, কখন আপনি অনেক থেকে একটু অ্যাডভান্টেজ পেয়ে যান, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের একটু নেক্সট স্লাইডে চলে যাই। এইবার দেখেন ইংলিশে রচনাটা যদি আপনারা দেখেন, এটা হচ্ছে 47 রিটেনের, হ্যাঁ 47 রিটেনের কোশ্চেন। এই রিটেনের কোশ্চেনের এইটা হচ্ছে ইংলিশ কোশ্চেন, আমি কিছু দুইটা স্ক্রিনশটে কেটে রাখছি। দুইটা এসে আসছিল, দেখেন এসেটা আসছে কি, এই এসেটা আসছে কি দেখেন, ডিজিটাল ডিভাইড কজেস অ্যান্ড কনসিকুয়েন্স। একটা হচ্ছে কি লিখবো সেটা পরের বিষয়, এই বিষয়টা কি মিন করে, ঠিক আছে, ডিজিটাল ডিভাইড যে জিনিসটা কি মিন করে, হয়তো অনেকেই পরীক্ষার হলে বিষয়টা আমরা বুঝতেই পারিনি, লেখা তো অনেক পরের বিষয়। ডিজিটাল ডিভাইড মানে হচ্ছে কি, সে এই ডিজিটাল যুগে আগে বৈষম্য হতো কি ভাই, অর্থের বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, অর্থনৈতিক ক্লাসিফিকেশন। এখন ক্লাসিফিকেশন হয়ে গেছে কি ডিজিটাল। যেমন ধরেন আপনারা আমার যারা এখন এই মুহূর্তে যারা এই লাইভ ক্লাসে বা কোর্সে আছেন, অনেকেই আপনাদের মধ্যে আছেন যে দেখা যাচ্ছে সে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে ফেলছে, এআই দিয়ে খুব দারুণ দারুণ প্রম্পট জেনারেট করে খুব দারুণ দারুণ অনেক কিছু আউটপুট বের করে নিয়ে আসতে পারেন। আমার গ্রামে আমার ভাই বোন মা বাবা যারা আছে তাদের অবস্থাটা কি? বা ধরেন এখনকার সময় আপনার খুব সফিস্টিকেটেড টেকনোলজি আছে, সামনে ধরেন কোয়ান্টাম কম্পিউটিং এ আসতেছে, ধরেন আপনার ওই সময় কোয়ান্টাম কম্পিউটিং আপনি অ্যাক্সেস পেয়ে গেছেন, আপনার গ্রামের একটা ছেলে সে কিনা কোয়ান্টাম কম্পিউটিং তো দূরের কথা, তার কাছে যে পিসি আছে সে ক্লিক করে 5 মিনিট পরে রোলিং করে করে সেটা মনে করে রেসপন্স করে। তাহলে এই যে ডিজিটাল জগতে যে আমার আপনার ভিতরে একটা ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে, আমার আপনার ভিতরে একটা ডিভিশন তৈরি হয়ে যাচ্ছে, এই বিষয়টাকে আমরা বলছি হচ্ছে যে ডিজিটাল ডিভাইড। মানে এটার কনসিকুয়েন্স কি? কনসিকুয়েন্স খুব স্বাভাবিকভাবেই বিশাল সোশ্যালি বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে, একটা জিনিসের অ্যাক্সেস অনেক বেশি পাচ্ছে, আর একটা শ্রেণী আছে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছে না। তখন হয়ে যাচ্ছে কি যে মানুষকে আমি অ্যাসেটে কনভার্ট করতে পারছি না,
এখন তো ভাই আপনি গার্মেন্টসে আমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকদের কাজ করাচ্ছেন। সামনে যে অটোমেশনের যুগ আসছে, যে মানুষের ডিজিটাল অ্যাক্সেস নাই, ডিজিটাল ডিভিশনে যারা অনেক পিছনে পড়ে গেছে, তাদেরকে কি অ্যাসেট বানাতে পারবেন? দেশ হিসেবে আগাতে পারবেন? দেশ হিসেবে আপনার অবস্থানটা কোথায় যাবে? ভয়াবহ কনসিকুয়েন্সের দিকে আসে। আচ্ছা, এই একটা গেল অদ্ভুত একটা ভালো একটা জিনিস। এর একটা জিনিস আসছে ভাই, এটা তো আরো অদ্ভুত। বলছে কি দেখেন, ইন্টারেস্টিংলি দেখেন, বলছে লেবার মাইগ্রেশন অ্যাজ এ হিউম্যান রাইট। ঠিক আছে, এখানে দেখেন কি বলছে, লেবার মাইগ্রেশন অ্যাজ এ হিউম্যান রাইট। ঠিক আছে, এটা নিয়ে একটু লিখি। লেবার মাইগ্রেশন ভাই, আমরা সবসময় হিউম্যান রাইটের কথা যখনই বলেছি, সবসময় আপনারা দেখেন কি বলি, যে না আপনার উপরে কেউ আক্রমণ করতে পারবে না, আঘাত করতে পারবে না, হানাহানি করতে পারবে না, আপনার চাইল্ড অ্যাবিউজিং করতে পারবে না, বা আপনাকে আপনার যে একটা জনগোষ্ঠী আছে তার উপরে ইনডিসক্রিমিনেট ক্লিং করতে পারবে না। আপনার হিউম্যান রাইটস হচ্ছে আপনাকে রেসিজম শো করতে পারবে না। আপনার হিউম্যান রাইটস হচ্ছে যে আপনার একটা জায়গা থেকে উচ্ছেদ করতে পারবে না। এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় বলছি হিউম্যান রাইটস, এই জিনিসগুলো আমাকে দিতে হবে। কিন্তু এখন দেখেন অদ্ভুত বিষয় আসছে, বলছে যে লেবার মাইগ্রেশন মানে কি? ধরেন আপনি বাংলাদেশে আছেন, আপনি ধরেন এখানে একটু চিন্তা করে ফ্রান্সের কথা বলি। আচ্ছা, ফ্রান্স বাদ দিলাম, একটু ইউরোপে উগ্রবাদী একটা দেশের কথা বলি, হাঙ্গেরি। এখন যেহেতু আসলে ভিক্টর অরবান আছেন এবং উগ্রবাদী একটা দেশ হিসেবে এখন এই মুহূর্তে অ্যাটিটিউড করছে, হাঙ্গেরির কথা বলি। তো হাঙ্গেরি, ঠিক আছে, হাঙ্গেরির কথা বলি। এর হাঙ্গেরিতে আপনার বাংলাদেশ থেকে মনে করেন হাঙ্গেরিতে কিছু লেবার যাবে ভাই, খুব স্বাভাবিকভাবে হাঙ্গেরি অনেক রিচ, ওদের মোটামুটি আমাদের কনটেক্সটে প্রচুর টাকা পয়সা আছে, ঠিক আছে, ভালো আছে, খুব ভালো একটা দেশ। স্বাভাবিক হয় আমার দেশে এখানে অল্প একটু জায়গাতে 17 কোটি মানুষ থাকছি, আমার অনেক কষ্ট দুঃখ, আমার মানুষগুলো একটু ভালো জায়গায় যেতে চাই, কিন্তু আমার মানুষের কি ফ্লো আছে? নাই। হাঙ্গেরি এখানে কি করবে? এক্সপোর্ট করবে, এখান থেকে টাকা পয়সা ডলার রিসোর্স যা আছে সব নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন বলতেছি ভাই আমার লেবার গুলো নিয়ে যাও, শ্রমগুলো নিয়ে যাও, শ্রমগুলো এই যে মাইগ্রেট করে নিয়ে যাও, বলুন নো, আমার বর্ডার সিল, আসো গুলি করবো, খবর আছে। তাহলে বলেন, এখনকার সময়ে আমরা লিবারালাইজেশনের যুগ, যেখানে আমরা বর্ডারগুলো ওপেন রাখতে চাচ্ছি, যেখানে প্রোডাক্টগুলোকে বলতেছি ওপেন করে দাও, একটা দেশ থেকে যেখানে এফিসিয়েন্সি আছে সেখানে প্রোডাক্ট যাবে, ক্যাপিটালগুলোকে ওপেন করে দাও, একটা জায়গা থেকে যেখানে ক্যাপিটাল আছে ক্যাপিটালের দিকে যাবে, ঠিক সেই সময় দাঁড়িয়ে হাঙ্গেরি বলতেছে কি ভাই, বাংলাদেশ আফ্রিকার দেশ, গরিব দেশ, এশিয়ার দেশ, গরিব দেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তোমার কাছ থেকে আমি কোনো শ্রমিক নিব না। মস্করা নাকি? এটা কি ফাজলামি নাকি? যে তুমি আমার সব নিবা, রিসোর্স নিবা, অ্যাসেট নিবা, সব যাবে, কোনো সমস্যা নেই, কোটিপতিগুলোরে নিবা, সমস্যা নাই, আমার গরিব মানুষগুলোকে নিবা না কেন? আমার লেবারটাকে নিবে না কেন? তাহলে দেখেন কত ডেপ থেকে কোশ্চেন আসছে। বলতেছে কি যে লেবার মাইগ্রেশন, এই যে লেবারটা মাইগ্রেট হবে, বলতেছে এইটা একটা মানবাধিকার, এইটা নিয়ে তুমি লেখালেখি করো। তাহলে দেখেন এই যে বিষয়গুলো, এর জন্য কিন্তু এখন ভাই যদি ক্যাডার হইতে চান ভাই, আপনি অনেকে মস্করা করতে পারেন যে ভাই আমি এই পড়তে পারি না, ওই পড়তে পারি না, বড় ভাই তোমাকে তো আসলে আমি আসলে তাদেরকে আজকে আমি ক্লাসে নিতে যাচ্ছি যারা আসলে ভবিষ্যতে ক্যাডার হতে চান তাদের জন্য। আমি চাই যে ছেলেটা আসলে খুব চাচ্ছেন যে আমার আসলে প্রপার ওয়েটা কি হওয়া উচিত, আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে শেয়ার করছি, মেবি আই এম নট 100% রাইট, বাট আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনার সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে মোটামুটি, এই হচ্ছে লেবার রাইট হিউম্যান রাইটস। দেখেন কতটা ডিপ এবং কতটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কোশ্চেন চলে আসছে। তো এইভাবে কিন্তু এখন আসবে, ঠিক আছে, এটা হচ্ছে এখন বাস্তবতা হয়ে গেছে। তো এখন তাহলে আমরা আসলে কি করতে পারি? এখন বলতেছে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের, আচ্ছা, পরিবর্তিত পরিস্থিতিতে তাহলে আমাদের কি করা উচিত? ওকে, এখন আমি দুইটা জিনিস রাখছি, ঠিক আছে, যে প্রচলিত গাইড বই কি ছুঁড়ে ফেলে দিব, আর নাকি হচ্ছে সারাদিন পত্র পত্রিকা পড়বো, সুন্দর সুন্দর ডকুমেন্টারি ইউটিউবে দেখবো, বিভিন্ন ফ্রান্স 24 হোক, বিভিন্ন জায়গাতে পডকাস্ট দেখবো, নাকি আমরা মুভি দেখবো? এখন আমাকে আপনারা বলেন আসলে আমাদের কোনটা করা উচিত? গাইড বই ছুঁড়ে ফেলে দেওয়া কি উচিত হবে? নিশ্চয়ই উচিত হবে না, বা হোয়াট এভার, আপনাদের আমি মতামত শুনতে যাচ্ছি। নাকি সারাদিন বসে বসে পত্র পত্রিকা পড়বো, ইউটিউবিং করবো, পডকাস্ট দেখবো, মুভি দেখবো, বই পড়বো, কোনটা করবো? আসলে আমাদের কোনটা করা উচিত? আপনারা একটু আপনাদের মতামত দিবেন। কি
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কপিটা এডিট হচ্ছে এটা, ওকে। একটু আমাকে একটু জাস্ট কমেন্টস করে জানাবেন যে এইখানে যে প্রচলিত গাইড বই, ঠিক আছে, বা আমরা যেগুলোর কথা বলছি, যে প্রচলিত গাইড বইয়ের আসলে আমার স্ট্রিক্টও থাকা উচিত নাকি পাশাপাশি আমার একটু ডাইভার্সিফাইড পড়াশোনা করা উচিত? জাস্ট আপনাদের অপিনিয়ন শুনতে যাচ্ছি। ইয়েস, একজন কমেন্ট করেছেন যে মোহাম্মদ মিলন, উনি বলছেন যে বোথ, স্মার্ট ছেলে, দুইটাই। একজন লিখছে আল শারিয়া, দুইটাই। একজন লিখছে যে সবকিছু করবো মুভি দেখা ছাড়া। ওকে, একজন লিখছে মুভি দেখা ছাড়া। ওকে, ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। আসান হাবিব, এক্সিলেন্ট এক্সিলেন্ট। বুকস গাইড পড়বো আর রিসেন্ট জিনিস আপডেটেড থাকবে, এক্সিলেন্ট, ভেরি গুড। তো আমি খুবই খুশি হয়েছি যে তার মানে আমার মূল থিমটা আপনারা ধরতে পেরেছেন, আমার আর কিছু বলার নাই। মানে আমি নিজে যদি এখন, যদি আমার 44-এর পরে আমার আর স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়ার কোনো কারণ নাই, বাট আমি যদি এখন বিসিএস দিতাম স্বাভাবিকভাবে, আমি কখনো মৌলিক বইগুলোকে, মানে আমাদের যে বেসিক গাইড বইগুলোকে ছুটে ফেলতাম না, ওগুলো তো পড়তামই। পাশাপাশি নিজেকে একটু আপডেটেড রাখা, নিজে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করা, ইকোনমি সম্পর্কে জানা, ট্রেডের অবস্থাকে জানা, পৃথিবীকে জানা, একটা অদ্ভুত জার্নি, ভালো লাগার জার্নি, দারুণ জার্নি। ভাই এই জার্নিটা কি আমরা এনজয়েবল একটা জার্নি কেন করছি না? রসকস হীর সারাদিন পড়তেছি গরুর মতো, যাচ্ছি লাইব্রেরিতে পড়তে পড়তে মেজাজ খারাপ, দুর্ব্যবহার করতেছি ফ্যামিলির লোকজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, গার্লফ্রেন্ডের সাথে। হোয়াট ইজ দিস? আমরা এই জার্নিটা কি এনজয়েবল জার্নি হলে সমস্যা কোথায়? সেই জন্য আমি বলবো যে ভাই বিসিএস পড়েন, গুড, বাট জিনিসটা একটু ডাইনামিক হোক, জিনিসটা একটু এনজয়েবল হোক, জিনিসটা একটু ভালো লাগার হোক, জিনিসটা এমন হোক যে সেখান থেকে আপনি এমন কিছু জানলেন, আপনি যদি ক্যাডার নাও হতে পারেন, যে না আপনার হৃদয়ে থেকে যায়। জিনিসটা এমন হোক যে আপনি যদি ক্যাডার হতে নাও পারেন, আপনার ভালোবাসার জায়গায় থেকে যায়। তো এই মোটামুটি তার মানে আমার মেয়ে বিষয় হচ্ছে যে আমার দুইটা জিনিসই পড়তে হবে। তো আমি আজকে আমাদের ওই যে টাইটেলে বলা হয়েছিল যে আমরা কি কি পড়াবো, তার একটা বিষয় ছিল যে আমার এই পরিবর্তিত পরিস্থিতিতে কি করা উচিত। বিভিন্ন জায়গায় আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন, অনেকে এভাবে বলতেছেন সারাদিন পত্রিকা পড়ো। নো, ডেফিনেটলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, করতে হবে ভাই এই পরিবর্তিত পরিস্থিতি ভালো করতে। বাট আপনার যে বেসিক স্ট্রাকচার, আপনার যে স্কাব বা আপনার যে স্ট্রাকচারের যদি কথা বলি, সেইটা তো ঠিক রাখতে হবে। এই জন্য আপনার পাশাপাশি মৌলিক বই বা যা পারেন, যা ভালো লাগে আপনি পড়েন 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 পড়েন। রিডিং হ্যাবিট আপনাকে হেল্প করবে। এখন দেখেন, আপনাদেরকে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ফিলোসফি থেকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি আপনাদেরকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাদ দিয়ে আপনাদেরকে আমি দেখেন ইংলিশের কথা বলি। যে অনেকে মনে করেন যে ভাই পড়ে না চোখের পড়ো, এই তো অনেকে মনে করেন কি যে মনে হয় ভাই আমার রিসেন্টলি আপডেটেড থাকলে আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে খুব কাজে লাগবে। ভাই বিলিভ মি, এটা ভুল ধারণা। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তো কাজে লাগবেই। আপনি যদি রেগুলার পড়ার একটা রিডিং হ্যাবিট করেন, বিশ্বাস করেন, আপনি যে ভাব সম্প্রসারণ লিখবেন অন্য মার্কেটে যে কোনো কারোর থেকে আপনার ভাব সম্প্রসারণটা ভালো হবে। আপনি যখন সারাংশ লিখবেন আপনার ওয়ার্ড অফ চয়েসটা এত সুন্দর হবে, চয়েস অফ ওয়ার্ডসটা এত সুন্দর হবে, আপনার মার্কেটের আশেপাশে যেই দেখবেন যে একটা হঠাৎ করে একটা টপিক শুনে ওইটার উপর যে সে সারমর্ম লেখে তার থেকে 100 গুণ ভালো হবে আপনার সারমর্ম। আপনার আশেপাশে যে বন্ধুটা ট্রান্সলেশন সারাদিন পড়তেছে, প্র্যাকটিস করতেছে, কিন্তু রিডিং হ্যাবিট নাই, আপনার শুধু রিডিং হ্যাবিট থাকার কারণে ওর থেকে 100 গুণ ভালো ট্রান্সলেশন আপনি করতে পারবেন। ম্যাথ বিজ্ঞান বাদ দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে আপনার রিডিং হ্যাবিটটা আপনাকে ব্যাপকভাবে হেল্প করবেন, আনডাউটেডলি হেল্প করবে। এবার বিজ্ঞানও আমাকে বিশেষ করে 44 বিশেষ একটা কোশ্চেন আসছিল না সোহাগ ভাই, সিঙ্ক হোল। বিশ্বাস করেন আমি ওই সময় বিবিসির একটা রিপোর্ট পড়ছিলাম। ওই সময় কিছু জায়গাতে বিশেষ করে মিডিল ইস্টে কয়েকটা জায়গায় সিঙ্ক হোল তৈরি হয়েছিল। আমি ওই জায়গা থেকে বিশ্বাস করেন আমি সিঙ্ক হোল পেরে আসছি। ম্যাক্সিমাম মানুষ পারে না যে হোয়াট ইজ সিঙ্ক হোল, আমি পেরে আসছি বিকজ অফ মাই রিডিং হ্যাবিট। সো এটাকে আসলে নেগলেক্ট করার সুযোগ নেই। এখন দেখেন রিডিং হ্যাবিট আপনাকে কি করবে, ইংলিশে কি আসে দেখবেন রিটেনে, ঠিক আছে। অনেকে হয়তো ভাবছেন যে স্যার প্রিলিমিনারি কিছু বলতেছেন না, প্রিলিমিনারি আপনাদের সাথে কথা বলবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি একটু রিটেন দিয়ে শুরু করছি যে পরিবর্তিত পরিস্থিতি বোঝানোর জন্য আমার কাছে মনে হচ্ছে 47 রিটেনের কোশ্চেনটা সব থেকে ভালো। দ্যাটস ওয়াই আমি এইটাকে একটু এমফাসাইজ করেছি। বাট প্রিলি নিয়ে কথা বলবো, অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন দেখেন, আপনার যদি রিডিং হ্যাবিট থাকে, যেমন ধরেন আমি এটা পড়তেছিলাম, ধরেন কিছু আসে না, দেখবেন যে রিটেনের কোশ্চেন আছে কন্টেক্সচুয়াল মিনিং বের করো। আপনাকে কিন্তু বলে নাই ডিকশনারিতে ভোকাবুলারির আনসার কি আছে সেটা লিখো, বুঝেন খুব কেয়ারফুলি। ধরেন একটা ওয়ার্ড ধরে প্রিসিপিটেট, এখন স্বাভাবিকভাবে ভাই প্রিসিপিটেশন ভালোই হয়েছে স্যার। আমরা বলি না যারা জিওলজিতে পড়াশোনা করি, মানে কি, মানে ভালো বৃষ্টিপাত হয়েছে। এখন আপনারা যদি দেখেন ডিকশনারিতে প্রিসিপিটেটের অনেক ধরনের মিনিং আছে, আপনারা তো সেই মিনিংটা চায় নাই।
আপনাকে বলেছে কন্টেক্সচুয়াল মিনিং বের করে, এখানে একটা মার্কস থাকে, সিগনিফিক্যান্ট মার্কস থাকে। মানে কন্টেক্সচুয়াল মিনিং মানে কি, যে ওই কন্টেক্সে ওই ওয়ার্ডটা কি বলছে পড়ে বুঝে সেই জিনিসটা আপনাকে লিখতে হবে। এখন ওইটা আপনি পড়ে বুঝে আপনি যে লিখবেন, এই লিখবেন কিভাবে, কন্টেক্সটটা হঠাৎ করে আপনি বুঝবেন কিভাবে, আপনার রিডিং হ্যাবিট আপনাকে হেল্প করবে। যেমন দেখেন 47-এ কি আসছে, এআই নিয়ে। যেমন প্রথম কলামে কি বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স epitomizes a transformative leap in technological paradigms, delineating system or machines imbued with the faculty of emulate human cognitive process such as learning, reasoning and problem solving। মানে বলতেছে আমাদের যে হিউম্যান কগনিটিভ প্রসেস ছিল, মানে আমরা কি করতাম, প্রচুর পরিমাণ ডাটা নিয়ে তা বিভিন্ন জায়গা থেকে নিয়ে অ্যানালাইসিস করতাম, নিয়ে একটা ডিসিশন নিতাম। বলতে সেই কাজগুলো, হিউম্যান কগনিটিভ প্রসেসগুলো, সেটাকে কপি করা, রেপ্লিকেট করা, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআই সম্পর্কে বেসিক কিছু কথাবার্তা বলছে। তো এআই কি করতেছে দেখেন, এখানে বলতেছে কি দেখেন, বলছে দিস ইন্ট্রিকেট ডোমেইন অ্যামালগামেটস, ঠিক আছে, বলছে দিস ইন্ট্রিকেট ডোমেইন অ্যামালগামেটস, একসাথে করতেছে কি অ্যালগোরিদম, ভলিউমিনাস ডেটা, computational dexterity to undertake tasks historically reliant on human intellect। প্রচুর ডেটা কালেক্ট করতেছে, ইন্টারপ্রেট করতেছে, এক্সপ্রেস করতেছে, সেটার উপর ডিসিশন নিতেছে। বলতেছে এটা হচ্ছে বছরের পর বছর ঐতিহাসিক ভাবে যেগুলো হিউম্যান ব্রেন করে আসতো, সেখানে সেই জিনিসটা দায়িত্ব নিয়ে নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে নিজেই করতেছে। এখন তার মানে বুঝতেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জায়গায় দখল করে ফেলছে। পরের লাইনটা দেখেন, যেমন এটা আসে না, আমার যত মনে পড়ে, বা আসছে কিনা আমি জানি না। ধরেন আপনাকে বললো পারমিটস, এটা হচ্ছে ওই পারমিট না, পারমিট মানে যে আমরা অনুমতি দিই, ঠিক আছে, ওইটা না, এটা বলছে পারমিটস। দেখেন শব্দটা দেখেন, সরি, এটা হচ্ছে যে, হ্যাঁ, এটা হচ্ছে যে কি পিইআর, পার এমইএটি, মানে যেহেতু ওখানে আছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে পারমিটস বলছে। এর বলছে কি এই এআই এর ইউবিকুইশাস ইনফ্লুয়েন্স, মানে সর্বব্যাপী প্রভাব, বলছে পারমিটস ইন্ডাস্ট্রিজ রিকনফিগারিং ইকোনমিক ফ্রেমওয়ার্ক, সোশ্যাল ডাইনামিক্স, ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতে বলতে সোশ্যাল ডাইনামিক্স, ইকোনমিক ফ্রেমওয়ার্ক, ইন্ডাস্ট্রি, সব জায়গাতে এই যে এআই এর যে ইউবিকুইশাস ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সটা কি হচ্ছে বিশ্বাস করেন, আমি যখন এই কোশ্চেন দেখছি এই পারমিটস এই শব্দটা আমি জানি না, বাট আমার যেহেতু রিডিং হ্যাবিট আছে তখন খুব কমন সেন্স, আপনারাই বলেন কি হইতে পারে। বলতেছে কি এআই এর, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সর্বব্যাপী যে একটা প্রভাব, সেটা বলছে যে ইন্ডাস্ট্রি, ইকোনমিক সিস্টেম, সোশ্যাল সিস্টেম, সব জায়গাতে ড্যাশ। কি হতে পারে আপনারা কেউ একজন বলেন যে কি হতে পারে এখানে পারমিটস, মানে এরকম বিষয়টা বলছে যে এই যে এআই এর যে সর্বব্যাপী প্রভাব, যে ইকোনমিক সিস্টেম, ইন্ডাস্ট্রি, ফ্রেমওয়ার্ক, সোশ্যাল ডাইনামিক, সব জায়গাতে ড্যাশ। কি হতে পারে এই পারমিটস এর অর্থটা কি হতে পারে, আপনারা কেউ একজন বলেন। এনিবডি, আপনারা লাইভে যেটা হয় যে সবাই ওপেন প্ল্যাটফর্ম, কমেন্ট করতে ভয় পান, কোনো সমস্যা নাই, আপনি যা বুঝেন, ভুল ত্রুটি হোক কোনো সমস্যা, আপনি বলেন যে পারমিটস এইটা মানে এখানে বলতেছে কি যে এআই এর সর্বময় প্রভাব, সেটা ইকোনমিক সিস্টেম, সোশ্যাল সিস্টেম, ইন্ডাস্ট্রি, সব জায়গাতে ড্যাশ। কি হতে পারে, এই যে এক্সিলেন্ট, স্প্রিড, প্রভাব বিস্তার, এক্সিলেন্ট, একজন লিখছে দখল, ভেরি গুড, এটাও একটা সুন্দর স্থান, স্প্রিড, ভেরি গুড। দেখেন আপনারা কিন্তু আনসার দিয়ে ফেলছেন। তার মানে এটা কি হতে পারে, এটা হচ্ছে স্প্রিড হয়ে যেতে পারে, তাই না, ছড়িয়ে যেতে পারে, বা ফ্লো হতে পারে, যে সবকিছুর মধ্যে দিয়ে প্রভাবিত হয়ে যাচ্ছে, ইনফ্লুয়েন্স হতে পারে। দেখেন আপনি যখন এই জিনিসটা পড়ার সাথে সাথে থিমটা মাথায় চলে আসছে, তখন কি হচ্ছে ভাই, বিশ্বাস করেন আমি এই ওয়ার্ডটা জানতাম না, তখন আমি চিন্তা করলাম আপনাদের মতো করে, আমি চিন্তা করলাম এটা স্প্রিড হতে পারে, বা ইনফ্লুয়েন্স হতে পারে, বা ট্রিগারিং হতে পারে। পরে আমি তারপরে আমি গুগল টুগল করে বা চ্যাট জিপিটির সাথে একটু কথা বললাম, দেখলাম যে না, ওকে আমি যে জিনিসটা চিন্তা করেছি ঠিক আছে, কারণ ডিকশনারি মিনিং বলে নাই তো ভাই, এই কনটেক্সটে এই ওয়ার্ডটা কি বলছে সেটা আপনাকে বলতে বলছে, কনটেক্সচুয়াল মিনিং বলতে বলছে। তো আপনার এখন ভোকাবুলারি আসুক, সিনোনিম আসুক, অ্যান্টোনিম আসুক, যেটা আসুক না কেন, যখন আপনার রিডিং হ্যাবিটটা থাকবে, আপনি একটা লাইন পড়ার সাথে সাথে আপনি কাজ করতে পারবেন, ওরে ভাই এটাতে এটা বোঝাচ্ছে, আপনার শব্দের ওয়ার্ড জানার দরকার নেই, বেসিক তো কিছু ধারণা থাকতেই হবে, বাট কি হবে, আপনি এটা লিখতে পারবেন, পড়তে পারবেন, বলতে পারবেন, যে কোনো পরিস্থিতিতে ফাইট করতে পারবেন। সো রিডিং হ্যাবিট কি আপনার ইন্টারন্যাশনাল হেল্প করছে, বা রিডিং হ্যাবিট তো আপনার ব্যাপক আকারে হেল্প করতেছে কিসে, ইংলিশে বেসিক আকারে হেল্প করছে, ইংলিশের আপাতমস্তক আপনাকে হেল্প করছে। আর রিডিং হ্যাবিট মানে কিন্তু আমি যেটা আপনাকে বলি, শুধুমাত্র ইংলিশ নিউজ পেপার না, আপনি কি কি পড়বেন আমি বলে দিব, আপনি ইংলিশ বাংলার একটা কম্বো মিক্স আপ হবে, এমন না যে সারাদিন বসে বসে পত্রিকা পড়বেন, নট লাইক দ্যাট ভাই। আমি কি করতাম, আমি সারাদিন গতানুগতিক পড়াশোনা করছি, কোনো সমস্যা নেই, রাতের বেলা আমি ঘুমানোর আগে গিয়ে দেখছি আচ্ছা ভালো লাগছে আজকে,
আমি আজকে পালকি শর্মার একটা ভ্যান্টেজ দেখলাম, বা আমি ফ্রান্স 24-এর একটা পডকাস্ট দেখলাম, দেখে ঘুমাইলাম। বা আমার মনে হয়েছে যে আজকে আমার কথা হোম স্ক্রিনে কতগুলো অ্যাপস থাকতো, বা দেখা যাচ্ছে নিউজ টাইমস বা দি গার্ডিয়ান বা হচ্ছে যে রয়টার্সের কিছু অ্যাপ আছে, ধরেন আমাদের বাংলাদেশি কিছু নিউজ পেপার, ধরেন প্রথম আলো বা যাদের যাদের অ্যাপ আছে এগুলো রেখে দিলাম। আমি ঢুকতাম, আচ্ছা ভালো লাগছে না লাগছে না, পড়ি নাই, যেটা ভালো লাগছে আজকে দেখলাম। সকালবেলা ঘুম থেকে উঠছি, আচ্ছা দেখে আছে কোনো আপডেট আছে কিনা, আচ্ছা এটা ভালো লাগছে একটু দেখলাম। এরকম মানে এটা আপনার হ্যাবিটের বিষয় হয়ে যাবে, চর্চার বিষয় হয়ে যাবে। আপনি কোথাও যাচ্ছেন, বাসে বসে আছেন, ভালো লাগতেছে না, কি করবেন? একটু নিউজ দেখে নিলাম, আপডেটটা দেখে নিলাম, এটা ভালো লাগা কাজ করবে, মানে কোনো পেইনের কিছু নাই। কিন্তু এইটা বিন্দু বিন্দু জল, বিন্দু বিন্দু জল, প্র্যাকটিস, চর্চা একটা সময় আপনার যে কি আমূল পরিবর্তন নিয়ে আসবে, আপনার পার্সোনালিটিতে পরিবর্তন নিয়ে আসবে, আপনার কথাবার্তায় পরিবর্তন নিয়ে আসবে। আপনি শুধু প্লে রিটেনে নয়, আপনি ভাইবা তো ছক্কা মারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আমরা তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কি করব? আমরা দুইটার দিকে, পরিবর্তিত পরিস্থিতিতে তুমি আমাকে, ওকে, তাহলে আমরা কি করব? এই দুইটাতে আমরা ফোকাস করব, ঠিক আছে? দুইটার দিকে আমরা আগাতে হবে, কোনোটাকে ছেড়ে কোনোটা নয়। তো যাক, মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। এরপরে আসি 47তম বিসিএস প্রিলিতে, 47তম বিসিএস প্রিলিতে আন্তর্জাতিক বিষয়গুলি কিছু কোশ্চেনের বিষয় ব্যাখ্যা করি। এখানে আমি খুব ডেপথে যাব না, ক্লাসটা বেশি লেন্দি হয়ে যাবে। আমরা পিডিএফটা যদি সম্ভব হয়, আমরা পিডিএফটা কি শেয়ার করে দিব গ্রুপে? শেয়ার করে দিই না, ওপেন করে দিব, আপনারা দেখে নিতে পারেন এগুলো, ঠিক আছে? তো এখন কি বলছে দেখেন, কোশ্চেন আসছে, পেরুতে সাম্প্রতিক সময়ে, ওকে, বলছে পেরুতে সাম্প্রতিক সময়ে 3500 বছরের পুরাতন শহরের নাম কি? মানে ওই সময় আর কি পেরুতে এই শহরটা খুঁজে পাওয়া গেছে, ঠিক আছে? বাস এই প্রশ্নটার আনসারটা সব পত্রিকা কভার করছে। আমি একটা রেফারেন্স দিয়ে রাখছি যে বিবিসি, এই পরীক্ষাটা হয়েছে দেখেন কবে, 19 সেপ্টেম্বর। দেখেন বিবিসি 6 জুলাই, তার কয়েকদিন আগেই, 2 মাস আগে সে কভার করেছে। বিবিসি না, সব পত্রিকা কভার করছে। এরকম 47 প্যালেস্টাইন বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত, এই বিষয়টা দেখেন। আমি এখানে আল জাজিরার একটা রেফারেন্স দিয়েছি, 10 জানুয়ারি, মানে আপনার পরীক্ষা জাস্ট কিছুদিন আগে জিনিসটা কিন্তু আল জাজিরা কভার করেছে। এইভাবে করে 3, 4, 5 এগুলো হচ্ছে যে 47 প্রিলিতে আসা কোশ্চেন। এবং আমি দেখলাম যে প্রায় 9টা কোশ্চেন সরাসরি সাম্প্রতিক বিষয় থেকে এসেছে, এবং আর 2টা বিষয় সেটাকে জোর করে চাইলে রিলেট করা যাবে সাম্প্রতিকের সাথে। এখন বলতে পারেন যে ভাই সিলেবাসে তো সাম্প্রতিকে 4, সিলেবাসে সাম্প্রতিকে 4 এত বেশি আসছে কেন? এখন মনে একটু চেঞ্জ করছে, সামান্য একটু কম বেশি হতে পারে না, 5 করছে, 1 বাড়াইছে। তাহলে এতগুলো 10টা আসলো কেন ভাই? আসলো আমরা যখন বলছি যে ওই যে ভৌগোলিক বিভিন্ন কালচার টালচার হ্যান ফ্যান আছে, ধরুন এই জিনিসটা সাম্প্রতিকের মধ্যে পড়ে, ওর মধ্যেও পড়ে। মানে পিএসসি কি করে কোশ্চেন গুলা ওই টাইটেলের মধ্যে, ধরেন একটা জায়গায় আছে গ্লোবাল কনফ্লিক্ট, ভাই এখন কনফ্লিক্ট থেকে প্রশ্ন কি দিলে কি দিবে? ওই 50 বছর, 100 বছর, 2000 বছর আগের কনফ্লিক্ট দিবে না, বর্তমান কনফ্লিক্ট দেবে। তার মানে জিনিসটা কিন্তু সাম্প্রতিক, কিন্তু আপনি ওই পিএসসি হয়তো টাইটেলিং করেছে অন্য সেগমেন্টের মধ্যে, দ্যাটস আপনি ধরতে পারছেন না যে সাম্প্রতিক থেকে কোশ্চেন আসছে। সো এরকম দেখেন প্রায় 11টা প্রশ্ন, আর না হলে অ্যাটলিস্ট ডিরেক্টলি 9টা প্রশ্ন সরাসরি কিন্তু সাম্প্রতিক বিষয়গুলি থেকে কোশ্চেন এসছে। সো এটা একটু আপনারা দেখে নিন। তাহলে এই জিনিসটা এখন কি পত্রিকা বলে কি সব মনে থাকবে? বা সব মনে থাকবে না, বাস্তবতা যেটা। রিটেন ভাইভাতে স্বাভাবিকভাবে অ্যানালিটিক্যাল বিষয় যা ইচ্ছা লিখতে পারেন, পিএলডি সব মনে থাকবে না। পিএলডির ক্ষেত্রে কিছু কিছু মনে থাকবে, সেগুলো আনসার করার পাশাপাশি আপনি দেখেছি কিছু পিডিএফ, যেমন লাইভ এমসিকিউ কি করে ওরা হচ্ছে বিভিন্ন পরীক্ষার আগে, বিসিএস দেখেছে 50-এর আগে বা প্রত্যেক পরীক্ষার আগে সুন্দর করে কম্পাইল করে সাম্প্রতিকের কিছু ইনফরমেশন দিয়ে দেয়। তো আপনার রিডিং হ্যাবিট থাকলে হবে কি, দেখবেন যে পড়ার সাথে সাথে আপনি লিঙ্ক করতে পারছেন, খুব দ্রুত পড়ে ফেলতে পারছেন। বাস ওই জিনিসটা রিটার্নের কম্বো থাকলে কি আপনি আর বেশি ভালো করবেন। তো এই মোটামুটি এখানে একটা ধারণা দিয়েছি। আচ্ছা, এখন মোটামুটি সাম্প্রতিকের প্রয়োজনীয়তা আর বেশি কথা বলবো না। এই চামড়া শিল্প নিয়ে একটা কথা বলতে চেয়েছিলাম। আমি যেহেতু আসলে ব্যবসাতে আছি, আমার খুব স্বাভাবিকভাবে আমার আসলে ইন্ডাস্ট্রি বলেন, ইকোনমি বলেন, গ্লোবাল ট্রেড বলেন, এই জায়গাতে আমার সবসময় কাজ করতে হয়। আমার খুব স্বাভাবিকভাবে একটা ভালো দখল থাকবে, খুব স্বাভাবিক, এবং আমার ইন্টারেস্টের জায়গা। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি, আমি ধরে নিয়েছি এটা 50তম বিসিএস একটা সম্ভাব্য প্রশ্ন, স্বাভাবিকভাবে ধরে নিই, আমি জাস্ট সম্ভাব্য ভেবেন না আমি আমার আবেদ আলী যাই প্রশ্ন ফাঁস করে দিচ্ছি। তো আমি বললাম কি, বাংলাদেশের ইসলামী ধারার 5টা ব্যাংক মিলে এই কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক অর্ডার করছে, 5টা ব্যাংক মিলে নতুন একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠন করছে, 5টা ব্যাংক মিলে নতুন একটা ব্যাংক। আমাকে একটা নাম বলেন যে এই ব্যাংকটার নাম কি? প্লিজ আনসার করেন।
এনিবডি যে 5টা ব্যাংক মিলে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে এই যে 30 তারিখে একটা অর্ডার করেছে যে 5টা ব্যাংক মিলে ইসলামী ধারার 5টা ব্যাংক মিলে একটা নতুন ব্যাংক হবে। এই ব্যাংকটার নাম কি? আপনারা কেউ একজন অর্ডার করেন, আপনারা জাস্ট একটু কমেন্ট করেন। এই যে রকনুজ্জামান লিখছে পেরিউর নিউজ, আমি রিলস দেখছিলাম, এক্সেলেন্ট, দ্যাটস গুড, ওকে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এখানে সানিয়াত আহমেদ সিয়াম সিয়াম কমেন্ট করেছে সমন্বিত ইসলামী ব্যাংক, আকাশ ইসলাম সমন্বিত ইসলামী ব্যাংক, ভেরি গুড। যেহেতু 30 তারিখের, খুব স্বাভাবিকভাবে এই যে কয়েকজন কমেন্ট করেছে, আমি নিশ্চিত যে এরা কোনো গাইড বই থেকে এই জিনিসটা হয়তো কমেন্ট করে নাই, হয়তোবা সে ফেসবুকে কোনো একটা পেজে পেয়েছে, অথবা তারা হয়তো পত্র পত্রিকা পড়েছে, অথবা মানুষজনের কাছে শুনেছে, কোনোভাবে আপডেটেড থেকেছে। আপডেটেড থাকা মানে যে পত্র পত্রিকা পড়া, নট লাইক দ্যাট। আপনি যেখানে রিসোর্স আপডেটেড পাইতে পারেন, ধরেন একটা পেজ রিসোর্স আপডেট আপনি ফলো করে রাখেন, ওটা একটা সেকেন্ডারি সোর্স হতে পারে। মানে আমি বলতেছি খুব গতানুগতিক পড়াশোনা নয়, এর বাইরে গিয়ে আপনার ডেভেলপমেন্ট একটু ভিন্ন হতে হবে, বাস। তাহলে এই উত্তরটা আপনারা পেয়েছেন। তাহলে দেখেন এই জিনিসটা পারার জন্য আপনাকে আপডেটেড থাকতে হবে। এখন একটা একটু কঠিন প্রশ্ন করি, চামড়া শিল্প আপনারা জানেন যে এখন খুব থ্রেটেন্ড অবস্থায়, মানে মনে হয় যে এই শিল্পটা এত খারাপ অবস্থা। একটা সময় চামড়ার কি ডিমান্ড ছিল রে ভাই, ভালো ব্যবসা বাণিজ্য হতো। আপনারা একটু চিন্তা করেন, 5, 10, 15 বছর আগে আমরা যখন কুরবানির চামড়া আমরা দেখবেন যে কুরবানি দিতাম, মানুষজন দেখবেন যে 1000, 2000 ওই সময় টাকা দিয়ে কিনতো, আর এখন মানুষজন চামড়া ফেলে দেয়, কেনার লোক নাই। বলে যে চামড়া শিল্পের অগ্রগতির পেছনে কোন প্রতিষ্ঠানের সার্টিফিকেট না থাকাটা সব থেকে বড় অন্তরা। মানে এই যে এখানে আমি 4টা প্রতিষ্ঠান লিখছি, এই 4টা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানের সার্টিফিকেট না থাকার কারণে চামড়া শিল্প ডেভেলপ করতে পারছে না। আমাকে বলেন যে এই যে শিল্প 4টা শিল্প, এখানে আমি বলছি যে 4টা প্রতিষ্ঠানের কথা বলছি, কোন প্রতিষ্ঠানের সার্টিফিকেশন না থাকার কারণে চামড়া শিল্প বাংলাদেশে ডেভেলপ করতে পারছে না, ভালো করতে পারছে না? এর চেয়ে LWG, GSP, LSTI, অ্যাপেক্স, বলেন। এক্সিলেন্ট এক্সিলেন্ট, আখি আনসার দিয়েছে না, আসি রকনুজ্জামান আবিদ, এক্সিলেন্ট ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। 26 লেদার ওয়ার্কিং গ্রুপ, ঠিক আছে, ওকে। সো দেখেন এইটা যদি আপনারা দেখেন যে রিসেন্টলি চামড়া শিল্প সাভারে যেটা আছে, এইটা ব্যবসাকে দেওয়ার জন্য আলোচনা হচ্ছে এবং সম্ভবত ব্যবসাকে দেওয়া হবে। এবং দেখবেন যে খুব রিসেন্টলি যারা পত্র পত্রিকা দেখেন, দেখবেন যে এই চামড়া শিল্প নিয়ে খুব হট টপিক, প্রচুর আলোচনা হচ্ছে। এবং এই চামড়া শিল্প নিয়ে যে পত্রিকায় কলাম লেখে, ওখানে দেখবেন যে লেদার ওয়ার্কিং গ্রুপের কথা বলে, যে ভাই লেদার ওয়ার্কিং গ্রুপ কি? এটা ওয়েস্টার্ন বায়ার্সদের, মানে ওরা হচ্ছে কি এই প্রতিষ্ঠানটার উপর রিলাই করে। LWG হচ্ছে আপনার পরিবেশ থেকে শুরু করে সব কমপ্লায়েন্স মিট আপ করেছেন কিনা, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আপনি ম্যানুফ্যাকচার করেছেন কিনা, সেটা চেক আপ করে। চেক আপ করার পরে যদি দেখে যে না এটা খুব ভালো পরিবেশ বজায় রাখছে, ওরা একটা সার্টিফিকেশন দেয়। এই সার্টিফিকেশনটা যদি আপনি পান, তাহলে আপনি ইউরোপে এক্সপোর্ট করতে পারবেন। ইউরোপের বাজারে যদি আপনি এক্সপোর্ট না করতে পারেন, আপনার সেগুলো ডেভেলপ হবে কিভাবে? সো স্বাভাবিকভাবে আপনাদের কোনো কমপ্লায়েন্স নাই, বুড়িগঙ্গা ধ্বংস করছেন, এখন সব নদী ধ্বংস করা শুরু করছেন, খুব জঘন্য অবস্থা আপনার শিল্পের। তো তাও স্বাভাবিকভাবে আপনি এর সার্টিফিকেশন পাবেন না, ইউরোপে এক্সপোর্ট করতে পারছেন না, এবং আপনি স্বাভাবিকভাবে আপনি মার্কেট কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছেন। এই হচ্ছে মূল কথা। তাহলে এই বিষয়টা আমি কিভাবে জানলাম? আমি স্বাভাবিকভাবে ব্যবসায় চাকরি করে একটা বিষয় আছেই, বাট বিশ্বাস করেন LWG এর নাম প্রথম আমি পত্রিকা থেকে জানছি। সো হোয়াট এভার, একটা মোটামুটি আইডিয়া দিলাম, একটা বিষয় নিয়ে অনেক কথা বলে ফেলছি, যে আমি জাস্ট এই বিষয়ে যে প্রত্যেকটা জায়গাতে আপনার নিজেকে আপডেটেড রাখতে পারেন। আপডেটেড রাখার জন্য কি কি করবেন, এটা ভাই লটস অফ ওয়ে আছে, লটস অফ ওয়ে আছে। অনেকে আছেন বিভিন্নভাবে ভাই ক্যাডার হতে পারেন, এক একজন মানুষের স্টাইল এক এক রকম, স্ট্র্যাটেজি এক এক রকম। আমার স্ট্র্যাটেজিটা ভাই একটু ভিন্ন। আমি যেটা করছি যে আমি নিজেকে কিভাবে আপডেটেড রাখছি, যমুনা টিভি আইডেস্ক, আমার এখানে একটা লিঙ্ক করা আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি ভিডিও দেখাতাম কিন্তু ফেসবুক কপিরাইট দেখাচ্ছে। ছোট্ট করে দেখাও নাকি, সমস্যা হবে? সাউন্ডটা না দিই না? আচ্ছা সাউন্ডটা একটু অফ করে দেন, আমি একটু ওদেরকে একটু ভিডিও দেখাই, একটু জাস্ট আইডিয়া দিই। হ্যাঁ, ওকে, ফেসবুকে একটু দুষ্টামি করছে ওরা, হচ্ছে যে এই যাক, এটা হচ্ছে যমুনা টিভি আইডেস্ক, আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন। প্রত্যেক দিন সন্ধ্যার সময় ওরা হচ্ছে 20 মিনিটে বিশ্ব একটা আপডেট দেয়, অসাধারণ। মানে
সারা বিশ্বে কোথায় গেছে, আমি সাউন্ড অফ করে রেখেছি ইচ্ছা করে, কারণ কপিরাইট শো করতেছে সে, মানে আমাদের কন্টেন্ট কপি করতেছে, ধরতেছে ফেসবুক লাইভ, দ্যাটস আমরা আসলে সাউন্ডটি অফ করে রাখছি। ওকে, কেটে দেন। সো এই জিনিসটা আপনারা দেখবেন যে প্রতিদিন এই 20 মিনিটে বিশ্বটা দেখবেন। আমাদের যমুনা টিভির এই আইডেক্স এই সেগমেন্টে এত সুন্দর, বিশ্বাস করেন এটা যদি ইংলিশ চ্যানেল হতো, আমার বিশ্বাস অন্তত এশিয়ার কয়েক কোটি মানুষ দেখতো। হোয়াটএভার, খুব ভালো সুন্দর করে সারা বিশ্ব সম্পর্কে একটা আপডেট দেয়। 20 মিনিট সময় দিলে আপনি নিজেকে আপডেটেড রাখতে পারবেন। এরপরে বিবিসি বাংলা ফেসবুক পেজ, এই যে দেখেন বিবিসি বাংলা ফেসবুক পেজ, এটাকে একটু জাস্ট আপনারা ইয়া করে রাখেন, হচ্ছে একটু ফলো দিয়ে রাখেন। এইখানে দেখবেন যে খুবই ডাইভার্সিফাইড, শুধু পলিটিক্স নিয়ে না, সব বিষয়ে দারুণ দারুণ আপডেট দিয়ে থাকে। বলছে দেখেন ব্যবসায়ীদের দাবির মুখে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। এই যে মোবাইল রেজিস্ট্রেশন নিয়ে এখন দেখেন আজকে কানবাজারে আগুন পড়ানোর পরে অনেক কিছু হয়েছে, এইগুলো নিবন্ধন নিয়ে 3 মাস সময় বাড়াইছে। আচ্ছা, একটা আপডেট পেয়ে গেলেন আপনি। দেখেন এই যে শিশুটিকে একটা আছে যে একটা ইস্যু, এই দেখেন যে এটা একটা আপনি মজার জিনিস দেখেন, ওরা শুরু করছে কি যে 5টি ক্লু দেওয়া থাকবে এবং বলতেছে যে এই জেলাটার নাম কি বলতে হবে। ঠিক আছে, এরকম দারুণ দারুণ জিনিস দেওয়া থাকে। এবং ওদের যদি ভিডিও কন্টেন্ট গুলো দেখেন, ওরা খুব চমৎকার কিছু ভিডিও কন্টেন্ট, যেমন ধরেন রিলসে পাবো না, এই যে দেখেন রিলস গুলো ভাই, ইউরোফাইটার টাইফুন কিনতেছে বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ কিন্তু ইটালি থেকে ইউরোফাইটার টাইফুন কিনতেছে, বাংলাদেশের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। এইটার উপর দেখেন দারুণ একটা ভিডিও বানাইছে। ঠিক আছে, ইউরোফাইটার টাইফুন, এটা যুদ্ধ বিমানে এনে কি আছে না আছে, আমাদের কি কাজে লাগবে, দারুণ ছোট্ট ক্লিপ, ছোট্ট জাস্ট আপনি একটু দেখেন, আপনি বাস আপডেটেড থাকলে। এই দুইটা জিনিস যদি ফলো করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি অনেক আপডেটেড থাকবেন। যারা আমরা বলতেছেন, আমার পেজে অনেকে বলতেছে স্যার এত কিছু কিভাবে করবো, আমি বলবো ভাই কিছু যদি না পারেন, কিছু যদি না পারেন, কিছু যদি না পারেন একদম ভাই, এখানে আপনি প্রতিদিন 20 মিনিট সময় দেন, আর এইখানে আপনি সময় দেন হচ্ছে ধরেন আপনি স্বাভাবিক 30 মিনিট সময় দেন, এই 50 মিনিট সময় আপনি প্রতিদিন দেন, বাস। এরপর হচ্ছে আপনাদের অলরেডি বলছি লাইভ এমসিকিউ একটা পিডিএফ দেয় প্রত্যেক হচ্ছে পরীক্ষার, বড় বড় পরীক্ষার আগে, খুবই দারুণ পিডিএফটা। অবশ্যই পরীক্ষা হলে তো অবশ্যই দেখে যাবেন। আর নিউজের অ্যাপ, এটা হচ্ছে আমার হোম স্ক্রিন থেকে আমি স্ক্রিনশট নিয়ে দিয়েছি। আমার এখনো আমার এই যে হোম স্ক্রিনে আছে, এই যে এখানে হোম স্ক্রিনে আছে, আমি আমার এখান থেকে ফোন থেকে স্ক্রিনশট নিয়ে দিয়েছি। আরও কিছু অ্যাপ ছিল, যদিও এখন আসলে আমি খুব একটু পড়াটা একটু কমেছে, আমি একটু সংখ্যা কমিয়ে দিয়েছি। যেখানে এখানে কি আছে, রয়টার্স ইংলিশ খুব দারুণ নিউজ পেপার, বাট ফ্রি। আল জাজিরা দারুণ, খুব ফ্রি। আল জাজিরা এখানে 2টা ভার্সন আছে, আপনার ইংলিশ ভার্সনটা দেখবেন। এখানে হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশে, ওটা তো ফ্রি, কোনো সমস্যা নেই। প্রথম আলো ফ্রি, ডেইলি স্টার ফ্রি, ডয়েচে ভেলে ইংলিশ ফ্রি। এইখানে 2টা আছে পেইড। এই পেইড 2টা কিভাবে দেখতে হয় আমি আজকে লাইভে বলবো না, আপনারা আপনাদের মতো উপায় খুঁজে নেবেন। তাহলে কি হচ্ছে, এইটা কি সারাদিন বসে দেখবেন না ভাই, ওই ঘুমানোর আগে একটু দেখবেন আপডেটেড কি আসছে, পরে দেখবেন যে কি আসছে। এখন আমার এখানে যারা লাইভ দেখছেন সবাই খুব জেনারেলাইজ স্টুডেন্ট বলে আমি মনে করি না। এখানে আমি মনে করি অনেক স্টুডেন্ট আছে ভেরি প্রো, ভেরি গুড, ডেপথ রিসার্চ করতে চাই, ডেপথ অ্যানালাইসিস করতে চাই, খুব প্রো লেভেলের রাইট আপ করতে চাই। আপনাদের জন্য আমার পরামর্শ, সবার জন্য না, আমি বললাম সবার জন্য না, যারা ডিপলি জানতে চায়, গভীরভাবে বিষয়গুলো অ্যানালাইসিস করে গভীরভাবে খাতায় প্রেজেন্ট করতে, তাদের জন্য হচ্ছে আমার এটা হলো এই অংশটা, যে দি আটলান্টিক এবং দি ডিপ্লোম্যাট। এইটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত দারুণ 2টা ম্যাগাজিন। আপনারা একটু জাস্ট গুগল সার্চ করলে বুঝতে পারবেন জিনিসটা কি। দি আটলান্টিক, ডিপ্লোম্যাট। গ্লোবাল ইস্যুগুলোর ক্ষেত্রে নিউজ পেপারগুলোর একটা দুর্বলতা আছে। যেমন ধরেন প্রথম আলো কি করে, অ্যানালিটিক্যাল লেখালেখি খুব কম, মানে তুলনামূলক। সে কি করে, হ্যাঁ যে আজকে ইরানের উপর আক্রমণ করেছে, এই করেছে, ওই করেছে, আপডেটেড রাখবে আপনাকে, কিন্তু ওইটা ডেপথ অ্যানালাইসিসটা আপনাকে খুব কম দিবে তুলনামূলক। হ্যাঁ, কিছু জায়গা থেকে ওরা বাংলাকে কপি করে দেয়, বাট সেটা ওই লেভেলের না। কিন্তু এরা মোস্ট অফ দ্য কেসেসে খুবই ডেপথ অ্যানালাইসিস দেয়, যে কোনো গ্লোবাল কন্টেম্পোরারি ইস্যু, যে কোনো ইস্যু এত ডেপথ অ্যানালাইসিস, আপনার একটা চিন্তার জায়গা তৈরি হবে। এবং এখান থেকে পড়ে যদি আপনি গ্লোবাল কন্টেম্পোরারি 8-10টি ইস্যু আপনি নিজের মতো ফরম্যাটিং করতে পারেন, রিটেনে আপনি সুপার হবেন এবং ভাইভাতে আপনি জাস্ট আগুন ধরাই দিয়ে আসতে পারবেন। সো যারা একটু গভীরভাবে পড়াশোনা করতে, শুধুমাত্র তার জন্য আমি এটা বলে রাখলাম। সে এইটা একটু মাঝে মাঝে চোখ বলাবেন ভাই কোন স্ট্যান্ডার্ড লেখা হয়, বাট এই 2টা কি ফ্রি না, এই 2টা ফ্রি না, এই 2টা হচ্ছে পেইড। বাট ফ্রি পড়ার ওয়ে আছে, আমি লাইভে বলতে চাচ্ছি না, বিকজ দেয়ার ইজ এ লিগাল ইস্যু। কারণ আমি একটা আসলে আনঅথরাইজ কিছু আই শুড নট সে অন দ্য লাইভ, দ্যাটস আই এম নট সেইং, আই এম টেলিং অ্যাবাউট ইট। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে এটা সার্চ আউট করে নেবেন, বাট যে স্মার্ট সে পারবে। সো হোয়াট এভার, বাস আমি সেটা পড়ে গেলাম। এরপর আমি বলছি যে বই পড়ো। এখন বই মানে কি ভাই, আপনার কি যে সানজুর দ্য আর্ট অফ দ্য ওয়ারি পড়তে হবে, আপনার কি লিও টলস্টয়ের আপনি ওয়ার অ্যান্ড পিসে পড়তে হবে,
বই পড়া মানে কি আপনার ড্যারেন অ্যাসিমোগলুর যে আমরা যে একটা বই আছে না খুব বিখ্যাত, ওই যে হোয়াই নেশনস ফেল, এই হোয়াই নেশনস ফেইলই পড়তে হবে, নট লাইক দ্যাট রে ভাই। আপনার যদি ভালো লাগে আপনি কবিতার বই পড়েন, কোনো সমস্যা নেই। আপনার যদি ভালো লাগে আপনি উপন্যাস পড়েন, কোনো সমস্যা নেই। আপনি সেই সময় পড়েন, কোনো সমস্যা নেই। আপনি ছবির দেশে কবিতার দেশে পড়েন, সুনীলের, কোনো সমস্যা নাই। আপনার যদি ভালো লাগে আপনি শাহরিয়ার কবিদের সে এক সময় কিছু বাম বই ছিল আমাদের বাংলাদেশে, ওইগুলো পড়েন, কোনো সমস্যা নাই। ওদের জানিয়ে দাও পড়েন। আপনি সমরেশ মজুমদার পড়েন, সমস্যা না, আপনার যা ভালো লাগে পড়েন। কিন্তু আমি কেন পড়তে বলতেছি, কারণ এই পড়া জিনিসটা আপনাকে উপস্থাপন কৌশলে আপনাকে ভালো এগিয়ে রাখবে, ভাইভাতে এগিয়ে রাখবে। প্রিলি ঠিক আছে, ওকে, আপনি হয়তো টুকটাক হেল্প পাবেন। রিটার্নের ক্ষেত্রে আপনি যখন একটা ভাব সম্প্রসারণ লিখবেন সেটা হবে একটা সাহিত্যিকদের মতো। আপনি যখন একটা কাল্পনিক সংলাপ লিখবেন সেটা হবে আপনার সাহিত্যিকদের মতো সুন্দর। সো দ্যাটস আমার মনে হয় মেন থিমটা বুঝতে পেরেছি। এইভাবে করে নিজেকে আপডেট রাখতে পারেন, এবং বাকিটা আপনার ইচ্ছা, যে যতটুকু নিতে পারেন। কারো মন চাইলে 20 মিনিট নেন, কারো মন চাইলে একটু 30-50 মিনিট নেন, কারো মন চাইলে অনেক বেশি নেন, সেটা আপনাদের বিষয়, আপনাদের উপর ছেড়ে দিলাম। যার যতটুকু ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী নেবেন। তাহলে দেখেন আমি যেটা এখন বলতে চেয়েছি, যে একটা বাচ্চা ও ডিল চড়তেছে, এখানে পাখি আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অনেকগুলো পাখি এক ঢিলে মারতেছে। তাই আমি বলতেছি এক ঢিলে কয় পাখি, মানে আপনার যদি রিডিং হ্যাবিট থাকে তাহলে দেখেন খুব স্বাভাবিকভাবে বাংলা রাইট আপ আপনার অনেক উন্নত হয়ে যাবে। আপনি এসে রাইটিং থেকে শুরু করে সব জায়গায় ভালো করবেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তো কথাই নেই, আপনি ভালো করতেছেন। আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স তো কথাই নেই, আপনি ভালো করতেছেন। আপনি ইংলিশে তো কথাই নেই, আপনি ইংলিশে ভালো করতেছেন। মানে আপনি যদি বলি ম্যাথে হয়তো আপনার হেল্প হবে না, বিজ্ঞানে বলি বিজ্ঞানেও আপনার হেল্প হবে না, এক্সেপশনাল দু একটা হতে পারে, বাট বাকি সকল জায়গাতে আপনার কোনো না কোনো ভাবে হেল্প হবে। তার মানে আমি যদি বলি এক ঢিলে আপনি কয় পাখি মারতেছেন, আপনার যদি পড়াশোনা একটু রিডিং হ্যাবিটের গ্রো হয়, আপনি যদি ডাইভার্সিফাইড হন, আপনি এক ঢিলে অনেকগুলো পাখি মারতেছেন। তো অনেকে বলে না যে ভাই এ পড়তে পারি না, ভাই আমার তো নো প্রবলেম। আপনি যদি গাইড বই পড়তে না পারেন কোনো সমস্যা, আপনি গাইড বই পড়েন। মাই সাজেশন ইজ নট ফর ইউ। আমার সাজেশন তার জন্য যে গাইড বইয়ের পাশাপাশি নিজেকে আপডেটেড রাখতে চায়, সেই লেভেলে নিয়ে যেতে চায়, যেই লেভেলে গেলে পরে সে শুধু ক্যাডারই হবে না, সে একজন একটা একটা এই ব্রাইট মানুষ হতে পারবে। সো জাস্ট মোটামুটি আমার এই ছিল মোটামুটি ধারণা। তো এখন আসি ইংলিশে যারা একদম দুর্বল, ওখানে কয়েকজন কমেন্টও করেছেন যে আমরা কিভাবে শুরু করতে পারি। একদম দুর্বল মানে যদি এমন হয় যে ভাই আপনি কোনো ভোকাব ওয়ার্ড কিছুই জানেন না, তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে তারা বিসিএস প্রিপেয়ার্ড হতে আসেন নাই। মোটামুটি এমন হতে পারে যে হ্যাঁ গ্রামার আপনার গ্যাপ আছে, আপনি ভোকাবতে গ্যাপস আছে, আপনি একটা ইংলিশ পড়লে আপনি খুব ভালো বুঝতেছেন না, ওকে, ওই লেভেল যদি হয় তাহলে সেই লেভেল থেকে আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করবেন। প্রথম কথা, বেসিক কিছু ভোকাব আমাদের লাগবে। আমি নিজে যেটা করছি, আমার স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করি। গুগল সার্চ করবে, ম্যাগোস জিআর এই ফ্ল্যাশ কার্ড নামাবেন, এবং এই ফ্ল্যাশ কার্ডের একটা সুন্দর জিনিস হচ্ছে কি জানেন, যে দেখি আমার এই ফোনে আছে কিনা, এই যে আছে। এটা কি এখানে দেখাবে শখ ভাই? এখানে আমি যদি দেখাই, আচ্ছা আমি একটু দেখেন তো, এখানে একটু না, ওখানে একটু স্লো আসে, দেরিতে আসে, শো করে। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি এই জিনিসটা পড়তাম। এই জিনিসের সুবিধা কি, ধরেন একটা ওয়ার্ড প্রোফিলগেট এর কি ওয়ার্ডের মিনিং দেওয়া আছে। আপনি যদি লিখেন যে আই নিউ দিস ওয়ার্ল্ড, তাহলে এটা আর আপনার কাছে আসবে না। যদি লিখেন যে আই ডোন্ট নো দিস ওয়ার্ল্ড, আপনি যেটা যে ক্লিক করেন ওটা ঘুরে ঘুরে আবার আপনার সামনে আসবে। সেন্সার সেভাবে আপনি যদি পারেন লিখবেন যে নিউ দিস ওয়ার্ল্ড, আর আসবে না। যদি ডোন্ট নো দিস ওয়ার্ল্ড, আপনার কাছে আবার ঘুরে ঘুরে আসবে। মানে জাস্ট গেমের মতো, পারবেন যেটা সেটা আর আসবে না, যেটা পারবেন না ঘুরে ঘুরে আবার আসবে। তো দীর্ঘ সময় পর যেটা পারেন না, 1-2 মিনিট পরে যখন আপনার ব্রেনে আবার আসে, সেটা আপনার মুখস্থ রাখা, মেমোরাইজ করা খুব ভালো। এই সাইকোলজিক্যাল প্যাটার্নটাকে ইউজ করে ওটা এটাকে ডেভেলপ করেছে। খুব দারুণ একটা বিষয়। সো এই মোটামুটি আমি বলবো এটা পড়বেন। তারপরে এই যে ভোকাবটা পড়লেন, এটা প্র্যাকটিস করা লাগবে না, যে কোসি এমসিকিউ টাইপসের কয়েকটা কোশ্চেন থাকা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগোস ভোকাবুলারি বিল্ডার। যদি এটা প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে, এটা ক্র্যাক ভার্সন আপনারা গুগল সার্চ করে পাবেন। গুগলে ম্যাগোস ভোকাবুলারি বিল্ডার ক্র্যাক ভার্সন সার্চ করলে পাবেন। ওটা দেখবেন যে ওইটার এগেইনস্টে যে ওয়ার্ডগুলো পড়ছেন, ওই ওয়ার্ডগুলোর মিনিং কি, সিনোনিম কি, অ্যান্টোনিম কি, খুব দারুণ দারুণ জিনিসগুলো আসবে, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আসবে। আপনি সেই জিনিসগুলো যখন দেখবেন, দেখবেন যে আপনার খুব সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে, ওই জিনিসগুলো মাথায় থেকে যাচ্ছে, আপনি হারাচ্ছেন না, প্লাস ইংলিশ ভোকাব ডেভেলপমেন্ট হয়ে গেল। আর গ্রামারের জন্য বেসিক ফিজে কিডস পড়েন, বা আমাদের যে মাস্টার বই আছে, বেসিক যে কোনো একটা বই নিয়ে আপনি গ্রামারগুলো একটু দেখে ফেলেন। বাট লং টার্ম ডেভেলপমেন্টের জন্য গ্রামার ইজ শুড নট বি মাস মোর ফোকাসড। আমাদের আসলে এক্সাম সিস্টেমে দুর্বলতা আছে বলে আমি মনে করি, যে আমার আসলে
আমাকে যদি বলেন আমি খুব বেশি একটা গ্রামার জানি না, বিশ্বাস করেন, বাট আপনি একটা লাইন লেখেন, যদি ওখানে কোনো একটা ইরোর থাকে আমি এটা সর্ট আউট করবো উইদিন সেকেন্ডস। কারণ এটা আমার পড়তে পড়তে স্ট্রাকচারের সাথে আমার সাইকোলজিক্যাল কানেকশন এমন লেভেলে গেছে যে যেমন ধরেন আমি বাংলা, আমি যদি বলছি আমি তোমাকে পরশুদিন মারবো পিটাবো, তাহলে বুঝতেছেন না অতীতে আবার ভবিষ্যৎ হয় নাকি? আপনি তো এমনি বুঝেন, এর জন্য কি গ্রামার জানা লাগে? লাগে না। সো ভাষার সম্পর্কটা, ভাষার লার্নিংটা ওইরকম হতে হবে। সো আমি এই জন্য বলবো যে রিড রিড রিড, প্রচুর পড়েন, প্রচুর পড়েন, পড়তে 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 ভাষার সাথে আপনার এমন সম্পর্ক তৈরি হবে, আপনি গ্রামার না জানলেও আপনি সেটা আনসার করতে পারবেন, আপনি ভোকাবুলারি না জানলেও সেটা আনসার করতে পারবেন, আপনি যে কোনো কনটেক্সট পড়ার সাথে সাথে মিনিং বের করতে পারবেন, আপনি যে কোনো ট্রান্সলেশন পড়ার সাথে সাথে আপনি এটাকে ওই ট্রান্সলেশন করার সময় সাবজেক্ট আগে না অবজেক্ট আগে না ভার্ব আগে, এই সমস্ত হাবি জাবি আজে বাজে জিনিস আপনার পড়া লাগবে না। আপনি জাস্ট পড়বেন, বাংলা লিখবেন, বাংলা থেকে পড়বেন, ইংলিশ লিখবেন, অটোমেটিক আপনার কাছে আসা শুরু করবে। ঠিক আছে, ওকে, সরি, তাহলে শুরু করবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের আসলে একটু রিড রিড, এবার হচ্ছে লিসেন। দেখেন শুধু পড়লে কি হয়, একটা গ্যাপ থেকে যায়। দেখবেন আইএলস এ কি করে, ওরা হচ্ছে যে সবসময় দেখবেন যে রিডিং এর পাশাপাশি ওরা লিসেনিং টেস্ট নেয়, রাইটিং টেস্ট নেয়, স্পিকিং টেস্ট। আপনারা যেমন বলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে জিনিসটা বুঝবেন না বা যে টপিকটা জানা প্রয়োজন না, ইউটিউবে সার্চ করবেন, করে ইংলিশে দেখবেন। তো আপনার কি হবে, আপনার ওইটাও পড়া হলো, বা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যিনি বুঝতেছেন ইংলিশে সার্চ করবেন, ওই বিষয়টা পড়া হলো, সাথে সাথে আপনার হচ্ছে যে লিসেনিং হ্যাবিটটা গ্রো করলো। এখন আপনার কানে যখন শব্দগুলো বাজবে, লেখার সময় জিনিসটা আরো ভালো আসবে। সো প্যারালালি আপনি মাঝে মাঝে একটু রিডিং হ্যাবিট, লিসেনিং হ্যাবিট, রাইট রাইট রাইট, মানে আপনি যখনই সময় পাবেন একটু লিখবেন, যা জিনিসটা জানলেন একটু লিখবেন, ফ্রি সময় পেলে লিখবেন। আর স্পিক উইথ এআই। এটা এআই কেন বললাম, আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে জড়তা প্রচুর, যে যখন আমি একটু ইংলিশে কথা ওরে বাবারে আমার যদি ভুল হয় কি হবে, এবং বন্ধুরা হাসাহাসি করে। দ্যাটস ওয়াই এখন এআই এর ভাই এখন তার এখন খুব ইজি হয়ে গেছে। যেমন ধরেন আমি কোনটা যাবো, ধরেন জেমিনিতে যাই। জেমিনিতে জানেন আপনার যে অ্যাডভান্স ভয়েস মোড আছে, তো জাস্ট ওরে গিয়ে আপনি কিছু বললে, ওকে জেমিনি হাউ আর ইউ, ও সিস্টারে যেতে হবে। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এম আই অডিবল টু ইউ? এই জেমিনি, এম আই অডিবল টু ইউ? Yes, I can hear you clearly. ওকে, আপনি কথা বলেন। ধরেন আমি আজকে যেমন একটা জিনিস স্টাডি করতেছিলাম, হোয়াট ইজ দ্য রেপো রেট এন্ড ব্যাংক রেট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? Repo rate আর bank rate দুটোই কেন্দ্রীয় ব্যাংক। টক ইন ইংলিশ প্লিজ, টক ইন ইংলিশ। Absolutely. So the repo rate is the rate at which a central bank lends money to commercial banks. Usually ওকে হোয়াট এভার, জাস্ট বুঝতে পেরেছেন। অ্যাডভান্স ভয়েসিং মোড থেকে ওর সাথে সারাদিন ইংলিশে যখনই সময় পেলেন কথা বললেন, একটু জাস্ট আপনি ওই দরকারে ওয়াশরুমে আছে 5 মিনিট ফ্রি আছেন, একটু কথা বলে নিলেন। তো এটা হবে কি, আপনি স্পিকিং হ্যাবিটটা গ্রো হবে, এবং কোনো প্রকার জড়তা ভয় ছাড়া যখন ডেভেলপ হয়ে যাবে তখন আপনি মানুষের সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো মোটামুটি এই হচ্ছে যে ইংলিশে আপনার দুর্বল রাখাটা লং টার্ম প্রিপারেশন। বাস, এখন চলে আসি আমাদের পরবর্তী সেগমেন্টে। প্রিলি প্রস্তুতির পাশাপাশি লিখিত প্রস্তুতি আমি কতটুকু নিব, রাইট? এই একজন অলরেডি প্রশ্ন করেছেন যে ভাই প্রিলি প্রস্তুতির পাশাপাশি আমি লিখিতের প্রস্তুতি কতটুকু নিব। ভাই প্রিলির যদি সিলেবাস দেখেন এবং যদি স্মার্টলি পড়েন, দেখবেন যে রিটেনের অনেক পড়া, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলার অনেক পড়া কিন্তু আসলে কাভার হয়ে যায়, অনেক পড়া ওভারল্যাপিং কাভার হয়ে যায়। কিন্তু কোথায় সমস্যাটা হয়, সমস্যাটা হয় যেখানে, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে সমস্যা। দেখেন ধরেন আমি যেটা হয়েছিল ক্লাস 8-এ সারমর্ম লিখছিলাম, বিশ্বাস করেন চাপা না, সারমর্মে আমি 00 পাইছিলাম, 00 পাইছি। এর কারণ হচ্ছে যে ওই সময় আমার ওই স্কুলে টিচার ছিল, আমার হচ্ছে এক ফুবু, ওই ফুবু আমাকে তখন খুব বকাবকি করছিল। ঠিক আছে, আমি বলছিল যে তুমি সারমর্মের মধ্যে উদাহরণ দিয়েছো কেন? আমি সারমর্মের মধ্যে একটা এক্সাম্পল দিয়েছিলাম সারমর্ম লেখার ক্ষেত্রে, আমাকে 00 দিয়েছে। সো পাবলিক সার্ভিস কমিশন স্বাভাবিক একটা স্ট্যান্ডার্ড ভাবে খাতা দেখবে, খুব স্বাভাবিক। আপনি অনেক কিছু পড়লেন, আপনি জানেন না যে সারমর্মটা কিভাবে লিখতে হয়, খুব কষ্ট করে বিশাল ভাবে লিখে আসছেন, আপনি উদাহরণ কোটেশন দিয়ে আসছেন, টিচারদের রাগ করে দিছে 0, 20-এর মধ্যে 0 মেরে দিছে, একদম শেষ আপনি। তাহলে আমি বলবো এই জায়গাতে ইফোর্ট কম, কিন্তু আপনার আউটপুট হিউজ আউটপুট। কিরকম হিউজ আউটপুট? আপনি দেখেন আমি সারমর্ম লেখার একটা স্ট্র্যাটেজি এখানে কয়েকটা দেখা দেন। সারমর্ম মোটামুটি আমি এনসিটিভির বই এবং সাহাদ মাহমুদের বই বিভিন্ন জায়গা থেকে সেকেন্ডারি সোর্স কালেক্ট করে আমার মনে হয়েছে এটাই স্ট্যান্ডার্ড হওয়া উচিত, যে মোটামুটি 4টা বাক্যের মধ্যে আপনি লিখতে পারেন।
এখন বলছে মূল ভাবকে লিখতে, অনেক সময় কি মূল ভাবকে ফোকাস না করে পাশাপাশি অন্যান্য জিনিস লিখে নেভার করা যাবে না। তারপরে দেখেন কোন প্রকার ডাটা কোটেশন পরিসংখ্যান তথ্য দিয়ে করা যাবে না। তারপরে কি দেখেন নিজেকে অতি উচ্চ দরে সাহিত্যিক বা কবি ভাবা যাবে না। দেখেন যে আপনি লিখিলাম যে পাতা ঝরিয়া পড়িতে পড়িতে একেবারে মাটিতে পুড়িয়া গেলে, করা যাবে না। জাস্ট রোবটের মতো যা বলা হয়েছে 3-4 লাইনের মধ্যে তাই লিখে দেবেন খুব সরল ভাষায়। কোন সাহিত্যিক গুণাগুণ যা দেখাবেন ওই সে দেখেন, কাল্পনিক সংলাপে দেখেন, ভাব সম্প্রসারণে দেখেন, এখানে আপনার সারমর্মে দেখানো যাবে না। সো সারমর্মের ক্ষেত্রে খুব স্ট্রিক্ট, খুব রিজিড থাকতে হবে। এই ধরেন আপনার একটা সারমর্ম, আপনার এক্সাম্পল দেওয়া আছে, এখানে এক্সাম্পলটা পিডিএফ শেয়ার করে দেবো, আপনারা দেখে নিয়েন, ঠিক আছে? এইভাবে করে একটা সারমর্ম লেখা হয়েছে খুব রোবোটিক স্টাইলে। দেখেন এই যে জিনিস, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তার বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সরসুর, রিপু তাড়নে যখনই মদের বিবেক পায় লোক, গো আত্মগ্লানের একটা খুবই পরিচিত একটা জিনিস। সারমর্মটা দেখেন 2-3 লাইনে খুব রোবোটিক ভাবে লেখা হয়েছে। কোনো সাহিত্য গুণ নাই এখানে, কোনো প্রকার উচ্চ মার্গীয় শব্দ ব্যবহার করা হয় নাই, কোনো প্রকার এখানে উদাহরণ দেওয়া হয় নাই, ডেটা দেওয়া হয় নাই, কোটেশন দেওয়া হয় নাই। দিলে আপনার নাম্বার কমে যাবে। আর আপনি যদি স্ট্যান্ডার্ড স্মার্টলি লিখতে পারেন, আপনি এখানে 75%, 80% মার্কস পেতে পারেন। সো এই বিষয়ে আমি খুব কেয়ারফুল হতে বলছি। এখন এটা আমি কেন দেখালাম ভাই, এটা দেখাচ্ছি কেন, আপনি প্রিলির পাশাপাশি আপনি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন যারা যারা লেখালেখি করে এদের কাছ থেকে হোক, আপনি হচ্ছে যে টেলিগ্রাম থেকে হোক, হোয়াটসঅ্যাপ থেকে হোক, প্রথম আলো থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে হোক, যদি প্রিলির পড়ার সময় আপনি কতগুলো কাজ এগিয়ে রাখতে পারেন, দেখেন এটা যদি করেন, ভাব সম্প্রসারণ একটা স্মার্টলি ভাব সম্প্রসারণ লেখার নিয়মটাকে যা জেনে রাখলেন, আপনি একটা নোটিং করে রাখলেন। তারপরে ধরেন সারমর্মের লেখার নিয়মটাকে জেনে রাখলেন, কাল্পনিক সংলাপ লেখার নিয়ম কি জেনে রাখলেন, পত্র লেখার নিয়ম কি জেনে রাখলেন, গ্রন্থ সমালোচনা স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা কি জেনে রাখলেন। এইভাবে করে যদি আপনি সবগুলো বিষয়, ঠিক আছে, ধরেন আপনি ডাটা উপস্থাপনের একটা কৌশল আমি দেখাইছি, এই কৌশলটা জেনে রাখলেন। ধরেন কিরকম, এটা আমার নিজের তৈরি, আপনি এটা কোথাও পাবেন না, ঠিক আছে, এটা আমার নিজের তৈরি, আমি এক্সেল থেকে জেনারেট করেছি। ধরেন এখানে আমি কিছু ডেটা দিয়েছি, ফিসক্যাল ইয়ার, এই ধরনের আমি এখানে কিছু ডেটা দিয়েছি যে ফিসক্যাল ইয়ার, এবং ফিসক্যাল ইয়ারে আমাদের বাংলাদেশে ফরেন রেমিটেন্সের কি পরিমাণ আসে। ধরেন এখন 2024 অর্থ বছরের কিছু ফরেন রেমিটেন্স, 4 বছরের কিছু ফরেন রেমিটেন্সের ডেটা আছে। এখন ধরেন কিছু ডেটা, যত অ্যানালিটিক হোক কেয়াল হোক, কিছু ডেটা উপস্থাপনের কিছু সুযোগ থাকেই। এখন ডেটা অ্যানালিটিক্যাল যখন আপনি কোশ্চেনের পাশাপাশি যখন ডেটা উপস্থাপন করবেন, ধরেন আপনার ডাটা হয় কি হয়, আমাদের যে জেনারেল ডাটা হয়, ইনক্রিজ হচ্ছে কোনো একটা বিষয়, নাহলে ডিক্রিজ হচ্ছে। এখন ধরেন ইনক্রিজ হচ্ছে, প্রথম পেজে এই লিখলেন, 4 নম্বর পেজে অন্য একটা ডেটা দিয়েছে, আপনি সেই সেম জিনিসটা এভাবে ডেটাকে উপস্থাপন করলেন। আপনার 10 নম্বর একটা প্রশ্ন বাংলাদেশ অ্যাফেয়ার্সে, ওই ডেটাটা আবার এভাবে উপস্থাপন করলেন, টিচার তো ভাই বিরক্ত হবে না? কিরে ভাই সব জায়গায় একইভাবে ডেটা উপস্থাপন, হোয়াট ইজ দিস? আমি যেটা করেছিলাম, আমি আমার নিজের থেকে জেনারেট করা, আমার পিসিতে এখনো আছে, এবং ওখান থেকে আমি কপি করেছি যে এই ডেটাটাকে দেখেন আপনি এভাবে উপস্থাপনা করেন, এভাবে সুআয়ত উপস্থাপন করেন, টিচারে দেখতে ভালো লাগবে। আবার না এইটাকে একটু ফাঁকা ফাঁকা করে উপস্থাপন করতে পারেন, সমস্যা নেই। আবার কিছু ডেটা ইনক্রিজিং হোক বা ডিক্রিজিং হোক, আপনি আমার ডটেড করে প্রেজেন্ট করতে পারেন। কিছু ডেটা রেগুলার প্রেজেন্ট করার পাশাপাশি আপনি এটা তীর চিহ্নতে দেখাতে পারেন। এরকম শত উপায় আছে। পাই চার্টও বিভিন্ন ভাবে উপস্থাপন করতে পারেন। তারপরে আপনি ধরেন কিছু বিভিন্ন ধরনের এরকম চার্ট হতে পারে, পাই চার্ট, বার চার্ট, পাশাপাশি চার্টগুলো, সেগুলো একটু ডাইভার্সিফিকেশন আপনার মতো করে নিয়ে আসেন। এইটার জন্য তো ভাই আপনার পড়াশোনার কিছু নাই, বাস ফরম্যাটিং। তারপরে ধরেন এখানে আপনার ইম্পেরিক্যাল ইস্যুগুলো কোন স্ট্যান্ডার্ডে লিখতে হবে তার একটা আলোচনা আমি এখানে করেছি। এটা আপনার পিডিএফটা যখন পড়বেন আপনি পাবেন। তো ভাই আপনি দেখেন যে কোথাও ফেসবুকে হোক বা যে কোনো জায়গায় ইম্পেরিক্যাল ইস্যুটা কিভাবে লিখতে হয়, কি সুন্দর করে লিখতে হয়, বা পলিসি ব্রিফটা কিভাবে লিখতে হয়, এই ফরম্যাটিংগুলো যদি আপনি প্রিলির পাশাপাশি গুছিয়ে ফেলতে পারেন, প্রতিদিন বেশি না, আধা ঘন্টা সময় দেন, 40 মিনিট সময় দেন, প্রিলির পাশাপাশি একটু করে গুছিয়ে নেন, আপনি গুছিয়ে ফেলেন না, দেখবেন আপনার যেদিন প্রিলি রেজাল্ট দিয়েছে এরপর আপনার হচ্ছে সময় থাকে 2 মান্থ। আমি যে প্যাটার্নটা বলেছি, নিজেকে যদি আপডেটেড রাখেন, বিশ্বাস করেন আপনার যদি সবকিছু রেডি থাকে যে কিভাবে উপস্থাপন করবেন, 2 মাস ইজ মোর দেন এনাফ। আপনার ইংলিশে আহামরি প্রস্তুতি দেওয়ার কিছু না, আপনার রিডিং হ্যাবিট আছে, আপনি লং টার্ম প্রিপারেশন নিয়েছেন, আমি বলেছি ওই স্টাইলটা যদি ফলো করেন, জাস্ট কিছু প্র্যাকটিস করবেন, প্যাসেজ টেসের কম্প্রিহেনশন প্র্যাকটিস করবেন, রচনাগুলো একটু জাস্ট দেখবেন কিভাবে লিখতে হয়, স্টাইলটা আপনার আগে সেট করা, আপনার প্রিপারেশন শেষ। বাংলাদেশ অ্যাফেয়ার্স প্রিলিতে দেখবেন যত টপিক আছে সেগুলো যদি আপনি ডেপলি স্টাডি করেন ভালো করে, এবং যদি আপনি পত্রপত্রিকা অভ্যাস থাকে, ওই জিনিসটা দিয়ে আপনি স্ট্র্যাটেজিক্যালি যদি প্রেজেন্ট করেন, আপনার রিটেন সম্ভব। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেম, আপনি যদি ডে টু ডে আপডেটেড থাকেন, একটু কষ্ট করবেন কি
পরীক্ষার আগে ইম্পেরিক্যালে যে গ্লোবাল কন্টেম্পোরারি ইস্যুগুলো দেখবেন 5টা 6টা খুব হট ইস্যু আছে, ওইগুলো তখন একটু কম্পাইল করে করে নিজের মতো করে নোট করবেন। যেমন আমি আমার স্টাইল শো করেছি এখানে, এম্পেরিক্যাল ইস্যুগুলো আমি কিভাবে স্মার্টলি আনসার করতে পারি শো করেছি। এভাবে করে আপনি আপনার মতো স্টাইল যদি আগে সেট করা থাকে, এখন জাস্ট উপস্থাপন দেখেন আপনি। আর বাংলা যেহেতু আপনার রিডিং হ্যাবিট আছে, স্বাভাবিকভাবে আপনি অন্য যে কোনো কারোর থেকে আপনি ভালো লিখতে পারবেন। পাশাপাশি আপনি হয়তো সাহিত্যে একটু বেশি পড়া লাগবে। আপনি কিন্তু আগেই সেট করে রাখছেন যে কাল্পনিক সমলা কিভাবে লিখবেন, গ্রন্থ সমালোচনা কিভাবে লিখবেন, আপনি কিন্তু আগেই সেট করে রাখছেন যে আপনি সারমর্ম কিভাবে লিখবেন, ভাব সম্প্রসারণ কিভাবে লিখবেন, আপনি কিন্তু পত্র কিভাবে লিখবেন, লেটার টু দ্য এডিটোরিয়াল কিভাবে লিখবেন সেট করে রাখছেন। আপনি জাস্ট একটু ফর্মেটটা এখন প্র্যাকটিস করবেন। 2 months ইজ মোর দ্যান এনাফ। সো এই হচ্ছে যে মূলত আমার মনে হয় প্রি রিটেনের কম্বাইন্ড প্রস্তুতির ক্ষেত্রে একদম মিনিমাম ইফোর্টে এই স্টাইলে প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে যদি আপনার স্ট্র্যাটেজি সেট থাকবে, আপনার ওই 2 মাসে আপনি মোটামুটি যা পড়ছেন ওইটাকে একটু জাস্ট ওই ফরম্যাটে প্র্যাকটিস করবেন, এনাফ, ভালো করতে পারবেন নিশ্চিত। এখন আমার এখানে আমি ডিটেলে যাচ্ছি না, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে আমাদের, না প্রায় 1.5 ঘন্টা হতে গেল না। ঠিক আছে, আমি একটু শর্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে এডিটরকে লেটার লেখার ক্ষেত্রে, ঠিক আছে, এখানে এডিটরকে যে লেটার লিখবো সেই লেটার লেখার ক্ষেত্রে একটা আইডিয়া দেওয়া আছে এখানে, যে কি স্টাইলে লিখবো। এটা আই ডেভেলপ মাইসেলফ। যেমন দেখেন খুব গতানুগতিক আমরা মিস্টেক করি, আমরা কি লিখি 28শে অক্টোবর কমা দিয়ে 2025 লিখি ইংলিশে। দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি উই রাইট, দ্যাটস অ্যাবসলিউটলি ইনকারেক্ট। এটা হতে হবে কি যে অক্টোবর 28, 2025 অথবা 28শে অক্টোবর 2025, কোনো কমা হবে না। এটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, এবং আমরা সবসময় ব্রিটিশ স্ট্যান্ডার্ড এখনো ফলো করি, আমাদের লিগাসি রয়ে গেছে। সো আমি এটাকে স্ট্যান্ডার্ড ধরছি। বাস ছোট ছোট জিনিস টিচার কিন্তু জানে ভাই, এত টিচারকে বোকা ভাবার সুযোগ নাই। লিখলাম, এখন আমরা লিখি কি ডিয়ার এডিটর। আরে ভাই হাস্যকর, এখন প্রেসিডেন্টে আমেরিকা কি ডাকে? মিস্টার প্রেসিডেন্ট, বলে মিস্টার প্রেসিডেন্ট পোলাপান ডাকে। আমেরিকাতে ওই ডিয়ার এডিটর, ডিয়ার স্যার ওই কনসেপ্ট আছে নাকি? এডিটর কি ওরা বলে নাকি? আমরা সেই ব্রিটিশ লিগাসে শিখে রাখছি, একদম ফলো করতেছি রে ভাই। কিন্তু স্মার্ট হন না কেন? আপনি ওই ডিয়ার স্যার ডিয়ার এডিটর না হলে সরাসরি লেখেন না কেন, দি এডিটর লেখেন, সমস্যা কি? এরপরে দেখেন এই জায়গাটাতে আমরা হচ্ছে যে কি করতেছি, এটা পত্রিকা সবাই দেখবেন যে দি এডিটর লেখার ক্ষেত্রে ওই প্রথম আলো বা বিজনেস স্ট্যান্ডার্ডের ইয়া দিয়ে রাখছে, ঠিকানা দিয়ে রাখছে। তো এই জায়গাটাতে ভাই ডেইলি স্টার না দিয়ে আপনি যদি একটু, আমি দেখেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটা ঠিকানা দিলাম, তখন স্বাভাবিকভাবে টিচারের কাছে একটু ভালো লাগা কাজ করে, এটা বা ডিফারেন্ট তো। কারণ দেয়া এডিটরের কাছে আমরা যখন যে কাভার লেটারটা লিখি, এবার বলেই দিয়েছে সরাসরি যে ফরওয়ার্ডিং লেটার বা কাভার লেটার লিখে দিতে একদম হু বলে দিয়েছে, সাথে করে লিখতে বলছে। আচ্ছা, এখানে মিস্টার তানজিল, এখানে মিস্টার এক্স না, মিস্টার তানজিল। হ্যাঁ, তো ধরেন আপনি এই যে দি এডিটর, এই যে দি এডিটরের কাছে আমরা কি লিখি সবসময় কমন কথাগুলো লাইন লিখি যে আমার এই লেখাটি যদি আপনার কাছে ছাপা হয় আমি খুব খুশি হব। আর বাস্তবে যদি আমরা চিন্তা করেন, ধরেন আপনি ডেইলি স্টারে যদি একটা কাভার লেটার লিখেন মেইলে, ঠিক আছে, যে স্যার আপনি যদি আমার এই লেখাটি ছাপেন আমি খুশি হবো, ওইটাকে খুলে দেখবে কোনোদিন? বাস্তবতা বলি খুলে দেখবে না। সো আপনি তাহলে কি, আপনি কোন বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন? যেমন ধরেন আপনার 43 বিসিএস একটা কোশ্চেন আসছিল, বলছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি সাজেস্টিং মেজার্স টু বি টেকেন টু ইফেক্টিভলি ডিল উইথ দ্য নেক্সট প্যান্ডেমিক। মানে কোভিড এর পর বলছে আর কি, যে করোনার পর নতুন যদি একটা কোভিড প্যান্ডেমিক আসে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই যে এডিটরের কাছে যে লেটার লিখবো সেটা কিভাবে লিখবো, এটা আসে কোশ্চেন। তো আপনি যদি প্রথমে এই কাভার লেটারে বলে দেন, দেখেন আমি যে লিখছি, দ্য রিসেন্ট প্যান্ডেমিক হ্যাজ মেড আস রিয়ালাইজ দ্য সিগনিফিকেন্স অফ আর্লি প্রিপেয়ারনেস, কোঅর্ডিনেশন, পাবলিক অ্যাওয়ারনেস। আনফর্চুনেটলি সাচ রিয়ালাইজেশনস অফেন ফেড উইথ টাইম। মানে সময়ের সাথে সাথে আমার যে রিয়ালাইজেশন নষ্ট হয়ে যাচ্ছে রে ভাই। হিয়ার আই হ্যাভ রিটেন আর্টিকেল এন্টাইটেলড এই, মানে আমি তার কাভার লেটারে বুঝাই দিলাম যে এই প্যান্ডেমিক, নেক্সট প্যান্ডেমিকের জন্য আমার গুরুত্ব, মানে প্রিপেয়ার হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, আমার এই লেখার মধ্যে এই জিনিসটা আছে। তখন বলো যে আচ্ছা এটা আমার দরকার, আচ্ছা নিলাম, দরকার না হলে নিলাম না, বাট নিবে, সম্ভাবনা আছে, বাড়বে। সো আমার কাভার লেটারটা ওই গতানুগতিক গাইডের মতো কেন হতে হবে? আপনি একটু প্র্যাকটিক্যাল আপনার মতো করে করেন। এটা আমি নিজে তৈরি করেছি, আমার মতো করে আমরা ডেভেলপ করেছি, আমার মতো হয়তো নট লাইক দ্যাট, আপনি আপনার মতো করে ডেভেলপ করেন না কেন, কোনো সমস্যা নাই। সো ধরেন আপনি আপনার মতো করে ডেভেলপ করে নিলেন। এইভাবে করে যদি আরো কিছু এখানে বিষয় আছে, বিস্তারিত আলোচনা করছি না। সো এইভাবে করে যদি, ধরেন আমি আরেকটা জিনিস চিন্তা করেছিলাম, যদিও আমি পরীক্ষার হলে লিখে নাই, আমরা এখন আসলে লেটার যখন লিখি এডিটরের কাছে, এই লেটারগুলো আমরা আর খামে দিই না, এইগুলো আমরা মেইলে দিই, সবাই মেইলে দেয় রে ভাই, এখন আর কেউ খামে দেয় না, খুব এক্সেপশনাল 2-1 জন থাকতে পারে। সো আমরা কিন্তু, আমাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে যে আমরা
যে আমরা এই যে দেখেন এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, এইভাবে করে মেইলে চিঠি লিখতে হয়। ঠিক আছে, মেইলে চিঠি লিখতে হয়। আসছে এডিটর না, আসে নেই, এটা কি দেওয়া হয়েছে? এই যে আসছে। এই তো আমি এটা যদি আপনারা কেউ চান রিস্ক নিতে পারেন, সাহস নিতে পারেন। আমি ওই সময় আসলে লিখতে পারি নাই, আমি আসলে ওই সময় কনফিডেন্ট ছিলাম না, বাট এখন পরীক্ষা হলে আমি লিখতাম যে ভাই যেহেতু সব মেইলে যাচ্ছে আমি কেন খামে দিব, বি ইউনিক। আপনি যে মেইল স্ট্যান্ডার্ডে দেন, মেইলের স্টাইলে দেন, কোনো সমস্যা তো আমি দেখি না। কে কাটবে আপনার নাম্বার? লজিক কি আপনাকে বলছে নাকি যে প্রত্যেকে খামের মাধ্যমে পাঠাতে হবে? তো আপনি মেইল স্ট্রাকচার দেখেন, একটু অন্যরকম দেখা যাবে, আপনার ভালো লাগবে, আপনি স্বাভাবিকভাবে টিচারের কাছে নাম্বার বেশি পাবেন। বি ইউনিক। সো এইভাবে করে যদি আপনি আপনার স্ট্র্যাটেজিগুলো প্রিলি প্রস্তুতির প্যারালালি আপনি যদি কিছুটা এগিয়ে রাখতে পারেন, খুব স্বাভাবিকভাবে আপনি লং টার্মে ভালো করবেন। একটা হাত দুইটা স্লাইড আছে, এই হচ্ছে লাস্ট কিছু কথা বলবো যে আমাদের বিসিএস ক্যাডারতে চা খাওয়া উচিত কিনা। তার আগে আমার একটা কথা হচ্ছে যে দেখেন, পড়ে না চোখের পলো, এর আগে পড়াশোনা হোক আনন্দদায়ক। যেমন দেখেন আপনাদের এর মধ্যে কলকাতা অনির্বাণের মন্দার একটা সিনেমা ছিল, এই মন্দার সিনেমাটা কে কে দেখেছেন একটু কমেন্ট করে জানান। আমাদের ক্লাস শেষের দিকে এইটা নিয়ে একটু ডিসকাস করবো, লাস্ট কিছু আমি প্র্যাকটিক্যাল কয়েকটা কথা বলে শেষ করবো। একটু আমাকে বলেন কলকাতা অনির্বাণের মন্দার সিনেমা কে দেখেছেন? ওই যে সোহেনী সরকার ছিল আমার খুব পছন্দের নায়িকা, সরি টু সে, এবং সে ভালো অভিনয় করে আমার মনে হয়, বাট অনেকে হোয়াট এভার যায় কমেন্ট। এখন আমাকে বলেন যে ইসের কি বলে ওই যে কলকাতায় মন্দার সিনেমা ছিল, এবং মজার বিষয় হচ্ছে যে শেক্সপিয়ারের ম্যাকবেথকে অবলম্বন করে এই মন্দার সিনেমাটা হয়েছে। এই সিনেমাটা কে কে দেখেছেন একটু কমেন্টস করে আমাকে জানান। ইয়েস, সারিয়া যাক একজনকে পেয়েছি, দেখেছেন, গুড, ভেরি গুড। আর কেউ দেখেছেন? দেখেছি, একজন আয়েশা সিদ্দিকা লিখেছেন, দেখেছি। মন্দার সিনেমাতে আপনারা যদি দেখেন যে একটা ডায়েরি ছিল উইস, এবং তার সাথে কিন্তু একটা বিড়াল ছিল আর একটা বেবি ছিল, খুব ভয়ঙ্কর, ভয় করে। জাস্ট এটা ফলো করছে হচ্ছে কি শেক্সপিয়ারের যে ম্যাকবেথের অবলম্বনে রচিত, দেখবেন ওই মুভি শুরুতে বলে দেয়। তো ম্যাকবেথে কি হয়েছিল মনে রাখেন, ম্যাকবেথে ঠিক আছে জাস্ট হয়েছিল কি যে ম্যাকবেথের ওয়াইফ যে লেডি ম্যাকবেথ, যেটা কিনা ওই মন্দার সিনেমা হচ্ছে সোহেনী সরকার। তো লেডি ম্যাকবেথ হচ্ছে কি রাজা ডানকানের যে হচ্ছে যে সেনাপতি, প্রধান সেনাপতি, সে ছিল হচ্ছে যে ম্যাকবেথ, এবং ম্যাকবেথের ওয়াইফ হচ্ছে লেডি ম্যাকবেথ। এখন ওই কোনো একটা সময় একটা ওইখানকার ডাইনি বা উইস ওই হচ্ছে যে ম্যাকবেথকে বলছে কি যে তুই হচ্ছে যে পরবর্তী রাজা হবি। ম্যাকবেথ মনে মনে বিশ্বাস করা শুরু করলো, বাট সে একটু ভয় পায়, না এটা হবে কি হবে না, একটা জড়তা আছে। বাট লেডি ম্যাকবেথ চায় কি যে না, সেই যেন রাজা হয়। পরে লেডি ম্যাকবেথ একদিন কি হচ্ছে তাদের প্রাসাদে ওই আমাদের ওখানকার যে রাজা, সে রাজাকে হচ্ছে যে কি করলো, স্কটল্যান্ডের রাজাকে হচ্ছে তার দাওয়াত করলো, ইনভাইট করলো, আসছে খুব সুকৌশলে ওই লেডি ম্যাকবেথ প্ররোচনা দিয়ে, তা ওইখানকার যে সেনাপতি ম্যাকবেথকে দিয়ে নির্মমভাবে নিষ্ঠুরভাবে রাজা ডানকানকে হত্যা করে। এবং রাজা ডানকানকে যখন হত্যা করে এবং তার যে হত্যা করে যে ছুরি, ওইটা দিয়ে তার সহকারীদেরকে দেয়, ওরা হচ্ছে ঘুমিয়েছিল বা তাদেরকে ইয়া করে শুয়ে রাখছিল, পরে ওদেরকে দিয়ে চাপানোর চেষ্টা করে। খুব নিষ্ঠুর হত্যাকাণ্ড। ঠিক আছে, খুব শক্ত লেডি ম্যাকবেথ। এরপরে কি হলো, লেডি ম্যাকবেথ পরবর্তীতে সে খুব হতাশ হয়ে গেল, ধীরে ধীরে তার ভিতরে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়া শুরু করলো। সে রাতে ঘুমাতে পারতো না, স্লিপ ওয়াকিং করে, মানে ঘুমের ঘরে কিছু মানুষ দেখবেন হাঁটবে, এটা একটা খুব কমন একটা প্রবলেম এখন আমাদের দেখবেন আশেপাশে অনেকের মধ্যে হয়। সো অনেকে আমরা বলি ভূতে ধরছে, ইয়া করছে, এরকম নয় বিষয়, এটা আসলে খুবই স্বাভাবিক একটা রোগ হতে পারে মানুষের। সো স্লিপ ওয়াকিং করে, এবং স্লিপ ওয়াকিং করতে করতে সে উদ্ভট জিনিসপত্র চিন্তা করছে, তার মাথা খারাপ হয়ে গেছে। সে তখন বলতেছে আমার হাতে রক্ত রক্ত, সে টেনশন, যেদিকে তাকায় রক্ত, সারাদিন রক্ত। ওই যে সৈনী সরকারের মতো, সৈনী সরকার দেখবেন যে রক্তের বন্যায় সে পাগল হয়ে গেছে। এটা সময় সে তখন বলছে, লেডি ম্যাকবেথ বলতেছে কি, সে তার ভিতরে অনুশোচনা আসে, বলছে অল দ্য পারফিউমস অফ দ্য অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। মানে আমার হাতের সকল রক্ত, আমার হাতের যে দুই হাতে, ঠিক আছে, যে এত রক্ত, যে ছোট দুইটা হাতকে আরবের সকল পারফিউম দিয়েও এটাকে মিষ্টি করা যাবে না। এটা এখন এমন অবস্থায় চলে গেছে। তা আমি এটা কেন উদাহরণটা দিলাম, পড়ার সময় আমরা খুব মুখস্থ নির্মাণ না পড়ে, আমি যেটা করেছিলাম প্রায় 50-60টা কোটেশন আমি এভাবে পড়েছিলাম।
আমি ধরেন একটা কোটেশন আছে যে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, আপনি মুখস্থ করতেছেন, করতে করতে মনে থাকতেছে না ভাই কোন ক্যারেক্টার বলছে, কোন লেখায় বলতেছে, শেক্সপিয়ারের লেখা না কার লেখা, ভাই এত প্যারা নেওয়ার কিছু নাই। আমি যেটা করতাম যে এরকম একটা লেখা আমি গুগল সার্চ করতাম, তখন আসলে শুরুর দিকে চ্যাট জিপিটি ইউজটা হয় না, লাস্টের দিকে হয়েছে। তখন আমি দেখতাম যে এর ব্যাকগ্রাউন্ডটা কি, আমি ছোট্ট করে একটু দেখে রাখতাম। তখন আমি বলতে হচ্ছে ওই যে লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ অনুশোচনায় ভুগছিল। লেডি ম্যাকবেথ হচ্ছে অনুশোচনায় ভুগছিল, আমরা বলি না ওই যে লেডি ম্যাকবেথ সে হচ্ছে অনুশোচনায় ভুগছিল, বলি ইয়েস আমরা সেটা বলি। তো এই যে লেডি ম্যাকবেথ সে যে অনুশোচনায় ভুগছিল, এই কথাটা যখন আপনি লিখে রাখবেন, আপনি যখন 50টা কোটেশন আছে আপনি যখন পড়বেন, তখন কিন্তু দেখলেই আপনার গল্পটা মনে পড়ে যাবে, তখন অটোমেটিক আপনার ম্যাকবেথ বইয়ের নাম পড়ে যাবে, দেখা মাত্রই কিন্তু আপনার হচ্ছে ড্রামার পাশাপাশি কে লিখে সেটা মনে পড়ে যাবে, তখন আপনার পড়াটা আনন্দদায়ক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তাই এইভাবে করে আপনি আপনার মতো করে যে জিনিসটা বোরিং লাগছে সেই বোরিং জিনিসটার ভিতরে একটা আনন্দ নিয়ে আসার চেষ্টা করেন। সবসময় যে টিচাররা বলে দিবে, গাইড করে দিবে, নট লাইক দ্যাট। আপনি আপনাকে গাইড করবেন। আপনার সব থেকে বড় টিচার কিন্তু আপনি নিজে। আপনি আপনার নিজেকে যেভাবে পড়াতে পারবেন, বোঝাতে পারবেন, সেটা পৃথিবীর কেউ পারবে না। সো এই মোটামুটি, এবং আমি শেষ করছি। শেষ করার সময় আমি একটা স্লাইড আমি অ্যাড করেছি যে বিসিএস শিক্ষার্থীদের কি চা খাওয়া উচিত। আমি আসলে এরকম টাইটেলটা দিয়েছি খুব ইমোশনের জায়গা থেকে, আমি আসলে এই টাইটেলটি দিয়েছি কারণ কি দেখেন, আমি যেটা হতো, আমি যখন এই পড়াশোনার সময় আমার মনে আছে আমার বন্ধু বান্ধবরা সব আমার এই এলাকাতেই থাকতাম, যখন হল ছেড়ে দিয়েছি, মেসে উঠছি, তখন হয়তো কি আমরা সবাই বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, চাকরি বাকরি নাই, একটা মানে হতাশা কাজ করতেছে। তো আমি অনেককে দেখেছি যে সে পড়তে পড়তে এমন অবস্থা করে ফেলছে ভাই, যে তাকে যদি বলি যে দোস্ত চল একটু চা খেয়ে আসি, চা খেতে বের হবে না। চলি চল দোস্ত আর তো দল বিকালে একটু 1 ঘন্টা হেঁটে আসি, আধা ঘন্টা হেঁটে এসে হাঁটবে না, সে শুধুই পড়বে। অনেক আছে ভাই ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়ে পড়ে, এমন পড়া পড়ে, পড়তে পড়তে জীবন একদম শেষ করে ফেলতেছে, তার মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকতেছে, তার কিছু ভালো লাগতেছে না। এই ক্ষেত্রে আমি যেটা আমার অবজারভেশন, সবসময় খুব ভালো আউটপুট আসে না। একটা দুইটা পত্রিকায় দেখবেন যে হচ্ছে যে অমুক যে মানে মোবাইল ইউজ না করে ক্যাডার হয়েছে, এমন পত্রিকায় আসা মানে কি জিনিসটা, মানে সেটা খুব এক্সেপশনাল কেস, এটা হচ্ছে বাস্তবধর্মী একটা ঘটনা নয়। বাট আমি রেসপেক্ট করি যারা এটা করেন, কিন্তু জীবনটাকে এত কাঠখোট্টা বানানোর কোনো মানে নাই। আমি আপনি যারা বিশেষ ক্যাডার হচ্ছি বা বিশেষ ক্যাডার ভবিষ্যতে হব, এর কোনো গ্যারান্টি আছে নাকি? এবং আমারই কি এমনকি গ্যারান্টি আছে নাকি যে আমি ওই ক্যাডার হয়ে জয়েন করার পর্যন্ত আমি বাঁচবো কিনা? বা আপনি যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আপনি বাঁচবেন, আপনার লাইফ শেষ পর্যন্ত আপনি সার্ভিসে থাকবেন না? জীবনে অনিশ্চয়তা আছে ভাই। তো দেখেন অনিশ্চয়তা আপনার কি দেখেন, এই যে ঝন্টু স্যার, আমি বেবজাতে আছি এখন এডি হিসেবে, ঝন্টু স্যার হচ্ছে বেবজাতে এডি ছিল, স্যারের হচ্ছে যে আমাদের নির্বাহী দপ্তরে পোস্টিং ছিল। পরবর্তীতে স্যার এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে পরবর্তীতে বিশেষ পুলিশ ক্যাডারে গেল 40তম বিসিএস, এবং পুলিশ ক্যাডার থেকে পরবর্তীতে স্যার 41তম বিসিএস প্রশাসন ক্যাডারে চলে গেল। তাহলে আপনি দেখেন একটা মানুষের জীবনে সাকসেস রেটটা দেখেন, বেবজা রেডি, সেখান থেকে পুলিশ ক্যাডার, পরবর্তীতে সে অ্যাডমিন ক্যাডার, এর থেকে বাংলাদেশের স্ট্যান্ডার্ড সাকসেসফুল লাইফ কি হতে পারে? কিন্তু আপনারা জানেন যে স্যার কিন্তু, আমার যদি ভুল না হয় 14 জুন 2025 সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সাফার করে 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 সে একটা সময় কিন্তু মারা গেছেন। দিস ইজ দ্য লাইফ। তারপরে ধরেন আরেকটা, যেখানে আমি ডেইলি ক্যাম্পাসের থেকে নিয়েছি তথ্যটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, এক্সাক্ট ঘটনাটা আমার প্রপারলি জানা নেই, বাট আমি ডেইলি ক্যাম্পাসের ওদের যে লেখায় পেয়েছি যে উনি হচ্ছে প্রিলি পরীক্ষার আগের দিনে, যে এইভাবে লেখা আছে ডেইলি ক্যাম্পাসে, আগের দিন তিনি স্ট্রোক করেন এবং পরে রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউটে ভর্তি করেন, এবং ডাক্তার আপ্রাণ চেষ্টার পরেও তাকে বাঁচানোর সম্ভাবনায় মারা গেছে, মানে প্রিলির আগে। তো আমার মনে হয়েছে পত্র লেখাটা পড়ে যে হি ওয়াজ ভেরি মাচ স্ট্রেস, খুব প্রেশারের মধ্যে ছিলেন, হোয়াটএভার এরকম। মানে আমি বলতে চাচ্ছি এই যে জার্নিটা, আপনি জার্নির মাঝখানেও ঝরে পড়তে পারেন, জার্নিতে যাওয়ার পরেও ঝরে পড়তে পারেন, যে কোনো সময় আমি আপনি যেতে পারি। কিন্তু আমার এই ঝরে পড়ার আগের মুহূর্তটা, আগের দিন পর্যন্ত, আমি ঝরে পড়ার আগে বা আমি অসুস্থ হওয়ার আগে বা মারা যাওয়ার আগে যদি এরকম হয় যে আমার কাছে একটা স্বপ্ন আছে, আমার কাছে যদি কিছু সুন্দর স্মৃতি থাকে, এই ওই বন্ধুদের সাথে খেলেছিলাম, ওই বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম, একটা সুন্দর মুহূর্ত যদি মনে পড়ে, এই মৃত্যুর আগে যদি আপনার জীবনটা একটু একটা সময়ের জন্য যদি রঙিন হয়, আমি তো সমস্যা দেখি না। জীবনটা এত বেশি ম্যাটেরিয়ালিস্টিক না হয়ে পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি আধা ঘন্টা 40 মিনিট আপনি বন্ধুদের সাথে আড্ডা দেন। আপনি যদি চা খেতে ইচ্ছা করে একটু চা খাই আসেন না, একটু ট্যুর দিতে ইচ্ছা করে ট্যুর দেন না,
ভাই লাইফটাকে, এই বিশেষ জার্নিটাকে একদম খাটোবাটো করবেন না। এই বিশেষ জার্নিটাকে একদম একদম মানে ওয়ার্স্ট কেস বানাবেন না, যে মানে ভাই বন্ধুরা যাচ্ছে আমি যেতে পারবো না, আমি একটু গান শুনতে পারবো না, সময় নষ্ট হবে শুধু পড়ো। নো, আমার লাইফটা হওয়া উচিত ব্যালেন্সড। আপনি পড়াশোনা করেন সমস্যা নেই, বাট প্রতিদিন অন্তত 40টা মিনিট আপনার জন্য সময় রাখবেন। যে সময়টা আপনার যদি কফি খেতে ইচ্ছা করে কফি খান, আপনার যদি গান গাইতে ইচ্ছা করে গান করেন, আপনার যদি আড্ডা দিতে ইচ্ছা করে আড্ডা দেন। কারণ আমরা জানি না আমাদের এই ডেস্টিনিটা গড লিখে রেখেছেন, যে ডেস্টিনিটা কোথায় আছে উই ডোন্ট নো। সো আমাদের জীবনটা পড়াশোনার পাশাপাশি যতটুকু পারে আমরা সুন্দর করি। তো এই ছিল আজকের ক্লাস। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।